প্রশ্নগুলো দিয়েছেন শীট? দেখতে হবে দিয়েছি কিনা। হ্যাঁ, না দেননি স্যার, তো? দেওয়া হয়নি। দেয়নি হয়তো, আমি দিয়ে দিব তাহলে চেক করে। আচ্ছা, তো আজকে তোমাদের থার্ড মান্থের 10th ক্লাস হয়ে গেল। হুম, দেখো দিন খুব তাড়াতাড়ি যাচ্ছে না? দিন মনে হচ্ছে খুব দ্রুত আগাচ্ছে। জি স্যার। আচ্ছা, তো আবারও একটু বলে নিই। তোমরা মনে হয় মানে আমার গ্রুপের মেসেজগুলো খেয়াল করো না। আবারও বলছি যে ফি এর ব্যাপারে, তাই তো? একটু আবার একটু বলে নিই, যারা ক্লাসটা দেখবা শুরুতে যেন বুঝতে পারো যে আসলে ব্যাপারটা কি। যে প্রত্যেকটা মাসের ফি আমাদেরকে অ্যাডভান্স দিতে হয়, তাই তো? এটা তো সবাই জানো। হুম, তো যেহেতু তোমাদের থার্ড মাস চলছে, তার মানে তোমরা সবাই তৃতীয় মাসের ফি দিয়েছো এবং সেটা নিশ্চিত করেছো, তাই তোমরা এখন গুগল ক্লাসরুমে আছো। এরপর যেহেতু এটা মান্থলি ফি, আগের অভিজ্ঞতা মতে আগে আমি কাউকেই গুগল ক্লাসরুম থেকে রিমুভ করতাম না, সবাই থাকতো। এমনও হয়েছে যে 2-3 মাস পর্যন্ত আমি গুগল ক্লাসরুমে রেখে দিয়েছি। তো আগে আমি প্রত্যেক মাসেই আপডেট দিতাম যে তোমার এই ক্লাস হয়েছে, তৃতীয় মাস হয়ে গেছে, তোমরা চতুর্থ মাসের ফি দিবা, এরকম করে আপডেট দিতাম, কাউকে গুগল ক্লাসরুম থেকে রিমুভ করা হতো না। তো মেসেজ দেওয়ার পরেও অনেকেই তোমরা আছো যারা মেসেজ খেয়ালই করো না, মানে একদম ইনঅ্যাক্টিভ, মানে আর ক্লাসই করতে আগ্রহী না, তাই তুমি আর মেসেজের উত্তর দেখাও না, মেসেজ খেয়ালও করো না, এটা একটা বিষয়। আর অনেকে ছিল যারা মেসেজ দেখেও কোনো রিয়্যাক্ট করতে না, যে আসলে তুমি পড়বা কি পড়বা না, তুমি ফি দিবা কি দিবা না, পরের মাস সম্পর্কেও তোমরা কোনো রকম আপডেট করতে না। ঠিক আছে, এরকম একটা বিষয় ছিল। তো দেখা যাচ্ছে আমি তোমাদেরকে মেসেজ দিচ্ছি, তোমরা মেসেজের উত্তর দিচ্ছ না, মেসেজ সিন করতেছো না, সিন করেও কোনো রকম রিয়াক্ট করতেছো না। হ্যাঁ, অনেকে যারা আবার অ্যাক্টিভ ছিল তারা তো ঠিকই বলছো যে স্যার আমি দেবো বা এরকম কিছু। তো এখান থেকে দেখা গেল যে 2-3 মাস এরকম করে মেসেজ দিয়ে গেছি, তারপরও দেখাচ্ছে তাদেরকে রিমুভ করা হয়নি বিধায়, বা মেসেঞ্জার গ্রুপ থেকেও রিমুভ করি নাই, গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে 2-3 মাস রেখে দিয়েছি, কিন্তু সেই বিষয়ে কোনো কিছু বলে না। তাহলে আমি বুঝে নিব যে সে আর ক্লাস করতে চায় না। তাহলে এটা হয়তো তোমরা লজ্জার খাতিরে হোক বা অন্য কোনো কারণে হোক তোমরা হয়তো বলতে পারো না বা বলতে চাও না। তো এখন আমি কি করবো, দেখা যাচ্ছে 2 মাস বা এরকম পরে তারপর আবার তাকে রিমুভ করতে হচ্ছে। তার রিমুভ আমাকে কোনো না কোনো সময় করতেই হচ্ছে, কিন্তু আমি তোমাকে মেসেজ ঠিকই দিচ্ছি, কিন্তু তুমি তোমার মেসেজে রিয়াক্ট করতেছো না। এতে আমার একটু মানে বাজে অভিজ্ঞতা যেটা বলা হয়, খারাপও লাগতো যে সে জানালে জানাতে পারে যে স্যার আমি পড়বো না, এতে আমার কোনো আপত্তি নাই, ঠিক আছে, বা সে গ্রুপ থেকে লিভ নিবে, সেটাও সে করে না। তো এই জন্য এখন থেকে আমি করেছি কি, তোমাদের যখন একটা মাসের 10টা ক্লাস হয়ে যাবে তখন আমি তোমাদেরকে জানিয়ে দিব যে তোমাদের দশম এই মাসের 10টা ক্লাস হয়ে গেছে, আগামী 2টা ক্লাস আরও বাকি আছে। তো আগামী 2টা ক্লাস এবং পরবর্তী মাসের আরও 2টা ক্লাস সহ মোট 1 সপ্তাহ তোমাদেরকে টাইম দিব। তোমরা আমাকে জানাই দিবা যে তোমরা চতুর্থ মাস বা পরবর্তী মাস পড়বা কি পড়বা না। হ্যাঁ, ফি দিতে কারো বেশি কম বেশি দেরি হতেই পারে, তাই তো? যে স্যার আমি ফিটা আগামী 7 দিনে দিতে পারবো না, আমার 14 দিন লাগবে। তো ঠিক আছে, তুমি ওটা মেসেজে লিখে দাও, তাহলে আমি বুঝলাম যে তুমি অ্যাক্টিভ, অন্তত ফিটা তোমার এখন বর্তমানে দিতে সমস্যা, তাই তুমি পরে দিবা, এটা আমি মেনে নিচ্ছি, তাই না? যে তা তুমি আমাকে দিবা, আমি তোমাকে গুগল ক্লাসরুম থেকে যুক্ত করে দিব। তাহলে আমি কি হচ্ছে কি, 10টা ক্লাস হয়ে যাওয়ার পর আমি যখন আবার তোমাদেরকে একটা শিটে লিখে দিই, তাই না? লিখে দিই তো যে জি স্যার। হ্যাঁ, এত মাসের এতটা ক্লাস হয়েছে, এত তারিখের মধ্যে তোমরা ফিটা দিবা, এইভাবে কিন্তু আমি একটা শিট দিয়ে লিখে দিই। হ্যাঁ, দেখো তোমাদের অলরেডি দ্বিতীয় মাস হয়ে গিয়েছিল, সেই শিটটা দিয়ে আমি তোমাদেরকে তৃতীয় মাসের ফি দিতে বলেছিলাম কতর মধ্যে, 5ই ফেব্রুয়ারির মধ্যে, তাই তো? তৃতীয় মাসের ফি দিয়ে। তো আজ তোমাদের 5ই ফেব্রুয়ারি হয়ে গেছে, এখনও তোমাদের 3টা ক্লাস বাকি আছে, কারণ আমার 2-1টা ক্লাস মিস গেছে, এই জন্য তোমাদের আরও কয়েকটা ক্লাস বাকি আছে। তো ওটা দিয়ে আমরা তোমাদের হয়ে যাবে। এরকম করে আমি কোন, দেখো 10টা ক্লাস হওয়ার পর দিই, আর শেষে কোন কোন ক্লাস বাকি আছে 2টা ক্লাস, সেটা আমি উল্লেখ করে দিই যে এই দিন আমরা ক্লাস নিব। ক্লাস কখনোই কম বেশি হয় না, কারণ আমরা যদি এই দিনে ক্লাস নাও নিতে পারি, আমার ইউটিউবে বা আমার লিস্টে সব ঠিক থাকে, একটা ক্লাসও এদিক ওদিক হওয়ার সম্ভাবনা নেই, ঠিক আছে? তো আমি এটা তোমাদেরকে ডেট দিয়ে দিই যে 7ই ফেব্রুয়ারির মধ্যে যেমন বলেছিলাম ফি দিবা। তো তারপরেও আরও 7 দিন, তোমাকে 7 দিন সময় দেওয়া হয়েছে, তারপরে আরও 7 দিন পরে কিন্তু আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করি বলা যায়। হ্যাঁ, যে অন্তত পরবর্তী পরবর্তী মাসেরও প্রায় 4-5টা ক্লাস হয়ে যাওয়ার পরে আমি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করি, যে কারো হয়তো ফি দিতে সমস্যা থাকতেই পারে। হ্যাঁ, তাহলে তোমাদের কাজ হচ্ছে আমাকে জাস্ট একটু জানানো তুমি অ্যাক্টিভ কিনা। অ্যাক্টিভটা তুমি দুইভাবে জানাবা, আমি তোমাকে যখন গুগল ক্লাসরুম থেকে রিমুভ করে দিব তখন তুমি আমাকে মেসেজ দিবা ইনবক্সে যে স্যার আমি
ফি দিয়েছি, অথবা ফি দিতে স্যার আমার একটু দেরি হবে, আমি এত তারিখের মধ্যে দিয়ে দিব, আপনি একটু গুগল ক্লাসরুমের কোডটা দেন, আমি যুক্ত করে দিব। এই তো। গুগল ক্লাসরুমে কি কাউকে রাখা হয় না সবাইকে রিমুভ করা হয় বলো তো? সবাইকে রিমুভ করা হ্যাঁ, হয়তো। সবাইকেই রিমুভ করে দিই আমি। এমন যে ফি দেয় তাকেও রিমুভ করে দিই, যে ফি দেয় না তাকেও রিমুভ করে দিই। অতএব রিমুভ আমি যে কাউকেই করি না বা কয়েকজনকে করি তা কিন্তু না। হ্যাঁ, আমি সবাইকে রিমুভ করি। অতএব তোমরা আবার মেসেজ দাও যে স্যার আমাকে রিমুভ করে দিলেন। হ্যাঁ, আমি, আরে বাবা, তুমি যদি মেসেঞ্জারের মেসেজগুলো পর্যন্ত খেয়াল করো বা ক্লাসগুলো যদি খেয়াল করো, তাহলে তো তোমার বুঝতে পারার কথা যে আমি কাদেরকে রিমুভ করেছি। আমি সবাইকে রিমুভ করেছি, এবং তারপরে তোমাকে আমি কি করতে বলেছি সে নির্দেশনাও আমি মেসেঞ্জারে সুন্দর করে পরিষ্কার করে লিখে দিয়েছি। তোমরা ইনঅ্যাক্টিভ বলেই দেখাচ্ছে এই যে সেকেন্ড ইয়ারের তোমাদের নবম মাস, তৃতীয় মাসের কি আজকে দশম ক্লাস, তারপরও অনেকে যুক্ত হচ্ছে এখনো, মানে তারা এতদিন অ্যাক্টিভ ছিল না। আবার অনেকে রিমুভ করার আগ পর্যন্ত তারা কিছু বলে না, এটা একটা সমস্যা। রিমুভ করার মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করার আগ পর্যন্ত তারা কিছু বলে না। যে মেসেঞ্জার গ্রুপ থেকে রিমুভ করে দিই তখন তোমরা কথা বলো, তার আগ পর্যন্ত কথা বলো না। তাহলে তোমাদের সাথে তো আমার একটা খারাপ অভিজ্ঞতা হচ্ছে, তাই না? যে আমাকে রিমুভ করতেই হবে, আমি চাই না রিমুভ করতে, কারণ আমি অনেক পরে রিমুভ করি, আমি কাউকে রিমুভ করতে চাই না। কিন্তু তোমাদের অভিজ্ঞতা এমন যে তোমরা রিমুভ করার আগ পর্যন্ত তোমরা আমার সাথে সঠিক যে ব্যবহারটা সেটা করো না, এই জন্য আমাকে রিমুভ করতেই হয়। তোমরা যদি আগে থেকেই সব কিছু বলো তাহলে তো আমার রিমুভ করতে হবে না। যে স্যার আমার এই মাসে ফি দিতে সমস্যা, আমি আগামী মাসের সাথে 2 মাসে একসাথে দিয়ে দিব, তাও তো আমি কাউকে রিমুভ করিনি। বা স্যার আমি দিতে পারতেছি না, আমার সময় হলে আপনাকে আমি ঠিকই দিয়ে দিব, তাও আমি কাউকে রিমুভ করি না। কিন্তু একটা তো কথা বলবা যে স্যার আমি অ্যাক্টিভ আছি, আমি ক্লাস করছি, বা আমি লাইভ ক্লাস করতে পারি না, আমি রেকর্ড ক্লাসগুলো করি, স্যার আমার একটু সমস্যা পারিবারিক অর্থনৈতিক ইত্যাদিতে তোমরা জানিয়ে দিবা, আমি তো অবশ্যই কনসিডার করব। কিন্তু যখন তুমি কিছুই বলছো না, তুমি চুপ আছো, তুমি মানে আমার মেসেজের উত্তর দাও না, কোনো টেস্ট নিলে সেগুলোও দাও না, তুমি শুধু তোমার শুধু মেসেজ কি গ্রুপে তুমি শুধু মেসেজ মানে ফি দিয়ে গেছো, তার মেসেজ ছাড়া আর কোনো মেসেজ নাই, তাহলে আমি কি বুঝবো যে তুমি আসলে ইনঅ্যাক্টিভ? তুমি জানো না, তুমি বোঝো না যে কি হচ্ছে না হচ্ছে। আমি হোয়াটসঅ্যাপে তোমাকে গুগল ক্লাসরুমে দিয়ে দিচ্ছি, তোমাকে আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি, তোমাকে আমি ক্লাসে দিয়ে দিচ্ছি, তারপর আবার এরকম করে প্রত্যেকটা শিটে আমার কত মাসের কততম ক্লাস চলছে সেটাও তো আমি লিখে দিই নাকি? কোনোদিন মিস হয়েছে বলো তো? দু একদিন হতে পারে হয়তো বা। আচ্ছা। হ্যাঁ। তাছাড়া তারিখ সহ এমনকি ইউটিউবে যেহেতু থাকে ক্লাসগুলো, সেখানের তারিখগুলোও দেখলে আমি বুঝতে পারি যে তোমাদের কয়টা ক্লাস কবে কি হয়েছে। অতএব টেনশন করার কিছু নাই, তুমি তোমার মতো ফি দিয়ে যাবা, আমি তোমাকে তোমার হিসাব ঠিকই বুঝিয়ে দিব। আর যারা নতুন যুক্ত হও তাদের ক্ষেত্রে হয় যে চলমান যে মাসটা চলছে সেই মাসের কততম ক্লাসে তুমি যুক্ত হয়েছো, সেই মাসে তুমি কয়টা ক্লাস পেয়েছো, সেই হিসাবে তোমার ফিটাকে একটু মাইনাস প্লাস করে পরবর্তী মাসের সাথে সমন্বয় করে দেওয়া হয়। অতএব এটুকু তোমাদের মনে করার কোনো কারণ নেই যে আমি তোমাদের ফি বেশি নিব। ঠিক আছে? আমি দখলে আমি আমি আমার জীবনের একটা মটো হলো যে আমি নিজে ঠকতে রাজি আছি, কিন্তু আমি কাউকে ঠকাবো না। এটা আমার একটা, তাও হয়তো বা ঠকানি হয়ে যেতে পারে অজান্তে বা অন্য কিছু, জেনে শুনে আমি কখনোই কাউকে কোনোভাবেই স্বার্থের জন্য আমি ইয়া করব না। ঠিক আছে? এটা তোমরা বিশ্বাস করে কাজগুলো করতে পারো। আর যদি আমার পড়ানো একদমই ভালো না লাগে, ঠিক আছে, তাহলে তোমরা নির্দ্বিধায় তোমরা গ্রুপ থেকে লিভ নিবে, আমি মন খারাপ করব না, কারণ আমিও স্টুডেন্ট ছিলাম। সব টিচারের পড়া সবার ভালো লাগে না, একই টিচারের পড়া কারো খুব ভালো লাগছে, আবার ওই টিচারের পড়াই আবার কারো ভালো লাগছে না। অতএব এটা স্বাভাবিক, এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই। কিন্তু যখন তোমরা মানে সাথেও থাকবা আবার সাথেও চলবাও না, তখন একটু সমস্যা হয়। আর আমার একটা বিষয় হলো যে তোমাদের অপরাধের সঙ্গে আমি হতে পারবো না। তুমি ফি দিয়ে ক্লাস করবা না, তুমি নিয়মিত পড়াশোনা করবা না, আর তুমি আমাকে ঠিকই ফি দিয়ে যাবা, আর ওই ফি এর সাথে তোমার অপরাধের সঙ্গে আমি হয়ে যাব, এমনটা আমি আমার হওয়ার ইচ্ছা খুব একটা নেই। ঠিক আছে? তারপরও যদি এগুলোতে হয়ে যেতেই হয়, পৃথিবী যেমন চলছে আসলে সবসময় পারফেক্টলি চলা যায় না, আর পারফেক্ট কেউ চলতেও পারে না, আমারও ভুল হতে পারে। কিন্তু তোমাদের কাছে অনুরোধ থাকবে যে তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, কোনো কিছু না বুঝতে পারলে বলবা, কল দিবা, মেসেজ দিবা, ক্লাসে বলবা, আমার কোনো সমস্যা নেই। কিন্তু চুপ থাকবা না। হ্যাঁ, এবং শেষে ওই গোমড়া মুখে থাকবা না। চুপ থাকা এবং কিছু না বলতে পেরে সাপের মতো ফুলতে থাকা দুটা জিনিস কিন্তু খারাপ। একদম প্রকাশ করে ফেলতে হবে, মনের কথা প্রকাশ করে ফেলতে হবে। এতে কে রাগ করলো, এত কে মন খারাপ করলো, এতটা আমার জানার দরকার নেই। যখন তোমাকে বলতেই হবে তোমাকে বলে দিতে হবে, কারণ যে সম্পর্ক নষ্ট হওয়ার সেটা নষ্ট হবেই। ঠিক আছে তো? অতএব সম্পর্ক টিকে রাখার জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কি আমি বুঝতে পারছি বিষয়গুলো?
এই জন্য বললাম তোমাদের জি যেহেতু স্যার। আজকে থার্ড জি মাসের স্যার। 10th ক্লাস, তো এই কারণে তোমাদের একটা নোটিশ আমি দিয়ে দিব আজকে। তাহলে আজকে যদি 5 তারিখ হয় তাহলে আরও 2টা ক্লাস আমি কবে কবে নিব সেটা হয়তো উল্লেখ করেই আমি তোমাদের সাথে বিষয়টাকে কেয়ার করব। তাহলে আগামীকাল তো তোমাদের ক্লাস আছে, তাই না? হুম। জি আগামী স্যার। আর জি সকালে স্যার। তোমাদের ক্লাস আছে। হ্যাঁ, কারণ যেহেতু গতদিন নিতে পারিনি এই জন্য আজকেরটা নিচ্ছি। হুম। আচ্ছা, তো আমি আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যে আমি গুগল ক্লাসরুমে সবাইকে রিমুভ করি। অনেকে তোমরা এমনভাবে মেসেজ দাও যে আমারই শেষে মনে হয় যে আমার অপরাধ করে ফেলেছি, যে স্যার আপনি আমাকে গুগল ক্লাসরুম থেকে কেন রিমুভ করলেন, কী কারণে রিমুভ করেছেন, এইরকম কৈফিয়ত দিতে হয়। তা আমি তোমাকে তো মেসেজ দিয়েছি, এবং রিমুভ করার আগেও আমি একবার মেসেজ দিই, দেই কিনা বলো, যে আমি এখন রিমুভ করে দিচ্ছি। মোটামুটি একই বিষয়ের মেসেজ আমি কমপক্ষে 2 থেকে 3 বার দিই, হঠাৎ করে কাউকে আমি রিমুভ করি না। হ্যাঁ, আবার অনেকে আছে অটোমেটিক রিমুভ হয়ে যায়, তাও বলো স্যার আপনি আমাকে রিমুভ করে দিয়েছেন কেন। একটু কথা বলার ধরনটা তো শেখো ভাই। হ্যাঁ, আমি তোমাকে রিমুভ করে দিয়েছি তাও ভালো, কোনো সমস্যা নেই, কিন্তু তুমি এইভাবে টোনটা না ইউজ করে তুমি বলতে পারো যে স্যার আমার কোনোভাবে রিমুভটা হয়ে গেছে স্যার, হ্যাঁ আপনি যদি আমাকে একটু যুক্ত করে দিতেন। আমাকে স্যার বলে একদম ফেনা তুলে ফেলতে হবে সেটা না, কিন্তু ম্যানারটা তো শিখতে হবে তোমাকে, নাকি? কারণ শিক্ষার ব্যাপারটা তো ম্যানারের সাথেও যায়। এমনভাবে তোমরা আগ্রাসীভাবে মেসেজগুলো দাও তাতে মনে হয় আমি খুব অপরাধ করে ফেলেছি, হ্যাঁ তোমাদের খুব একটা ঝামেলায় ফেলে দিয়েছি, এরকম ব্যাপারটা হয়ে যায়। হ্যাঁ, তো মেসেজের টোন, মেসেজের ভাষা, এগুলো খুব কেয়ারফুলি দিতে হয়। আর যেহেতু এটা হচ্ছে শিক্ষা বা লার্নিংয়ের একটা জায়গা, এখানে তোমাকে শিখতেই হবে। তোমার সাথে আমার কোনো জমি জায়গার সম্পর্ক না, ভাই বোনের সম্পর্ক না, মারামারি কাটাকাটির সম্পর্ক না, ঠিক আছে? তোমার সাথে আমার একটা পড়াশোনা রিলেটেড, যেখানে জ্ঞান চর্চা হবে, জ্ঞানের বিষয় নিয়ে কথা হবে। আমরা যদিও জ্ঞানের খুব গভীরে যেতে পারি না, আমরা একাডেমিক পড়াশোনার জাস্ট পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক পড়াশোনা করি, এখানে গভীরে আলোচনা করার সুযোগ কম। কারণ অনেক পড়া, একই বিষয় নিয়ে একই টিচারের অধীনে অনেকগুলো বিষয় পড়তে হয়, আমাদেরকে দ্রুত যেতে হয়। হ্যাঁ, এই জন্য তোমাদের সমস্যা থাকতে পারে, আমারও সমস্যা থাকতে পারে, কিন্তু একটু মানিয়ে গুছিয়ে তোমরা একটু পড়াশোনা করবা। আর আমাকে দয়া করে কোনো সমস্যার ক্ষেত্রে মেসেজ দিবা বা ক্লাসে জিজ্ঞাসা করবা। হ্যাঁ, ঠিক তো? আমি যা বললাম সবাই কি বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, জি একটু স্যার। সময় নিলাম আমি, 10-15 মিনিট। আসসালামু এটা আমি ওদিকে ঠিক করে দিব, কিন্তু এই কথাগুলো আগেই বলে নিলাম যাতে এই রেকর্ড ক্লাসগুলো তোমরা যারা আবার দেখবা, যারা অন্তত লাইভ ক্লাসে যুক্ত হয়নি, তারা যেন বুঝতে পারো বিষয়টা কি ঘটেছে। হুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুম। স্যার আমি তো আজকে নতুন মানে শুরু করলাম। আর এখানে কি রোল নাম্বার বা এই টাইপের কিছু দেওয়া হয় অ্যাটেন্ডেন্স হিসেবে? না, কোনো কিছুই দেওয়া হয় না। হ্যাঁ, যেহেতু মান্থলি ফি, যেহেতু আমি প্রতি মাসেই বাদ দিয়ে দিই, অতএব এখানে আর কোনো আইডি নাম্বার নেই, কোনো অ্যাটেন্ডেন্স নেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে তুমি অ্যাক্টিভ ওকে হলে স্যার। তুমি একটাই অ্যাক্টিভ হবা, না হলে তুমি এমনি গ্রুপ থেকে চলে যাবা, এতে কোনো সমস্যা নেই। ওটা আমি খুব কষ্ট করেছি। হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স নেওয়া, শিটটা দেওয়া, সেগুলোকে খাতায় তোলা, আমি তাও তোমাদেরকে কখনোই আমি মানে ইয়া করতে পারিনি। অতএব ওই কষ্টটা আমি আর করতে পারবো না। যার পড়াশোনা করা সে এমনি করবে, যার করার না সে এমনি চলে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আগে আচ্ছা খুব স্যার। কষ্ট হতো। হ্যাঁ, ওইগুলো তোলা, প্রত্যেকটা এলোমেলো থাকতো, সেগুলোকে সিরিয়ালি রোল নম্বরগুলো তুলে সেগুলো আবার দেওয়া, সেগুলো আবার স্ক্যান করা, সেগুলো গুগল ক্লাসরুম থেকে দেখা কে আসছে না আসছে। কিন্তু তোমাদের দিয়ে ওটা খুব একটা কাজ হয়নি এতে। ওকে, তো ঠিক আছে, যেটা বলার আমি বলে দিয়েছি, এখন বাকিটা যদি তোমরা বুঝে থাকো তো ভালো, না বুঝলে তোমরা আমাকে মেসেজ দিও। ওকে, তাহলে আমরা, স্যার, হ্যাঁ বলো। স্যার বলতেছি যে কি, যখন আপনি গুগল ক্লাসরুম থেকে রিমুভ করবেন তখন কি সবাইকে একসাথে করা হয় নাকি মানে মনে করেন কারো রিকোয়েস্ট ওকে মানে করা হয় না, এমনটা কি করা যায়? আমি রিমুভ করি কিভাবে একটু দেখাই দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবা। এখন কি রিমুভ করে দিব সবাইকে দেখে দেওয়ার জন্য? না না স্যার। স্যার, এ দেখো, এখন না স্যার। না স্যার। এই যে এখানে যাই, গিয়ে অ্যাকশনে সিলেক্ট করি, রিমুভ দিয়ে দিই, একবারে 1 মিনিটের মধ্যে সবগুলো রিমুভ হয়ে যাবে, একজনও বাদ থাকবে না। একা একা খুঁজে খুঁজে অত কষ্ট করে রিমুভ করার তো আমার দরকার নেই, তাই না? আমি যেহেতু সবাইকে রিমুভ করে দিই, এখানে অ্যাকশনে যাব, এটা সিলেক্ট করব, করে রিমুভ করে দিব, সবাই রিমুভ হয়ে যাবে। এবার তোমরা গুগল ক্লাসরুমে ঢুকতে গিয়ে বুঝতে পারো যে তোমাদের রিমুভ করা হয়েছে, বা আমি মেসেঞ্জারে মেসেজ দিয়ে দিই যে সবাইকে রিমুভ করা হয়েছে। এবার তোমরা আমাকে মেসেজে সব জাস্ট বলবা যে স্যার আমি এই গ্রুপের। আরেকটা বিষয় হলো, তোমাদের ফি দেওয়ার পর আমি একটা জিনিস এখানে বলেই দিই, এখানে কি লেখাটা তোমরা খেয়াল করো না বলো তো? হঠাৎ করে বলো স্যার আমি ফি দিয়েছি, চুপ করে দিয়ে বসে থাকো, আমি বুঝি না যে তুমি কোন ব্যাচের, কত মাসের ফি দিয়েছো, এখানে আমি কি বলে দিই না? এই মেসেজটা কি তোমরা খেয়াল করো সবাই, এই জায়গাটুকু?
জি স্যার। কি লেখা আছে এই জায়গায়? জি স্যার। ফি প্রদানের জন্য বিকাশ নাম্বার অনেকে বিকাশ নাম্বার এখানে দেওয়া আছে তারপরে চাচ্ছ। এবার হচ্ছে রকেট ও নগদ নাম্বার এটা, যদি কারো রকেট বা নগদ প্রয়োজন তাহলে এটাতে কোনো নগদ নাম্বার নেই। এবার হচ্ছে ফি প্রদানের সময় অবশ্যই রেফারেন্সে ব্যাচের নাম লেখটা লিখে দিবে, তাই তো, এবং নিজ নিজ আইডি নাম্বার, অবশ্য আইডি নাম্বারটা নেই, আইডি নাম্বারটা এখন দরকারও নেই, ঠিক আছে তো। তাহলে নিজ নিজ ব্যাচের নামটা লিখে দিবে যে কোন ব্যাচের তুমি। আর মূল কথা হলো এবার ফি যখন দেওয়া হয়ে যাবে তখন তোমরা করবা কি, মেসেঞ্জারে দেখো ফি প্রদান করার পরে নিচের মেসেজটি নিজ নিজ ইনবক্সে লিখে দিবে। প্রথমত হচ্ছে তোমার ব্যাচের নামটা কি, তাহলে আমি বুঝতে পারলাম তুমি কোন ব্যাচের। তারপর হচ্ছে পেমেন্ট ফর, এখানে কি জানুয়ারি ফেব্রুয়ারি লিখতে হবে না কততম মাস সেটা লিখতে হবে এই জায়গাতে বলো তো? কততম মাস সেটা লিখতে এখানে হবে। কি তোমরা জানুয়ারি ফেব্রুয়ারি, এখানে তো আমি উল্লেখ করেই দিই যেখানে কততম মাস, তাই না? এখানে যেমন একটা ফার্স্ট মান্থ, তাহলে তোমাকে আমি সেকেন্ড মান্থের ফি দিতে বলবো, বা আমি ওখানে বলে দিই যে তোমাদের কত মাসের ফিটা দিতে হবে, এখানে উল্লেখ থাকে যে কততম মাস, দ্বিতীয় মাস না তৃতীয় মাস। জাস্ট এখানে তুমি ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম মাসের নামটা লিখে দিবে। যেমন তোমাদের এবারের ফিটা দিতে হবে ফোর্থ মাসে, তাহলে এখানে ফোর্থ লিখে দিবে, জানুয়ারি ফেব্রুয়ারি লেখার দরকার নেই, কারণ এখানে আমি ক্লাসটা নিই যেহেতু কোনো মাসের অনুসারে হয় না, ঠিক আছে তো। এটা জানুয়ারি ফেব্রুয়ারি মিলেও হতে পারে, বা শুধু ফেব্রুয়ারি মিলে হতে পারে, মার্চ মিলে হতে পারে, বা মার্চ এপ্রিল মিলে হতে পারে। অতএব এখানে নির্দিষ্ট কোনো মাসের নাম উল্লেখ না করে কততম মাস সেটা উল্লেখ করবা, এবং তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো সেই নাম্বারটাও একটু লিখে দিবে। এখানে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি, তোমার ব্যাচের নামটি লিখে দিবে যদি এটা না বুঝতে পারো। এখানে তুমি যে মাসের ফি প্রদান করেছো সেটি লিখে দিবে, সেটাও আমি এখানে লিখে দিয়েছি বাংলা দিয়ে। এরপরও যদি কেউ বুঝতে না পারো তাহলে বুঝবো যে তার পড়াশোনাই হচ্ছে না, যে নির্দেশনা তোমরা পড়তে পারো না। এত বড় একটা জিনিস লিখে দিয়েছি সুন্দর করে গুছিয়ে, কত তারিখের মধ্যে কি কবে কি করতে হবে সব বলে দিয়েছি, কয়টা 12টা ক্লাস পেয়েছো, তার ভিতরে কোন কোন তারিখে তোমরা ক্লাস পেয়েছো সেটাও আমি এখানে লিখে দিয়েছি। তারপরও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে বুঝবো যে তুমি এত ইনঅ্যাক্টিভ যে এই মেসেজগুলো পড়ার তোমার সময় নেই। তাহলে মেসেজ পড়ার যখন তোমার সময় নেই, তোমার পড়াশোনা করারও সময় নেই। হ্যাঁ, এখানে সুন্দর করে লিখেছে যে ফি প্রদান করার পর তোমরা মেসেঞ্জারে এগুলো লিখে দিবে। জাস্ট তোমরা লিখে স্যার আমি ফি দিয়েছি, বুঝলাম তো তুমি ফি দিয়েছো, কিন্তু তুমি কোন ব্যাচের কোন মাসের ফি দিয়েছো, কোন নাম্বার থেকে দিয়েছো, এটা আমাকে আবার মেসেজ দিয়ে জেনে নিতে হয় যে তুমি কোন ব্যাচের, তুমি কোন মাসের ফি দিয়েছো, তুমি কোন নাম্বার থেকে ফি দিয়েছো, এইটা আবার লিখে দিতে হচ্ছে। তাহলে এটা একটা সিম্পল হিসাব, হ্যাঁ, যে আমি এখানে কি এত বড় শিটটা আমি কেন দিলাম, নিশ্চয়ই এখানে অনেকগুলো কথা আছে, তাহলে কথাগুলো তোমার পড়া উচিত। হুম, একটু পড়ে নিবা, তাহলে বুঝতে পারবা যে কি বলা হয়েছে। ওকে, তাহলে আমি না বুঝতে পেরেছো কিভাবে রিমুভ করি আমি? জি স্যার। হ্যাঁ, একবারে যখন করি তার 1 মিনিটের মধ্যে সব রিমুভ হয়ে যাবে, কোনো সমস্যা না, আলাদা আলাদা করে রিমুভ করা লাগে না। হ্যাঁ। আর ওই কষ্টটা করবো না বলেই আমি মেইনলি তোমাদেরকে এভাবে একবারে রিমুভ করি, যাতে দুটা কাজ একসাথে হয়ে যায়, যে তুমি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটাও বুঝতে পারি। যে রিমুভ করার 7 দিন পরে তুমি বলতো স্যার আমি তো গুগল ক্লাসরুমে ঢুকতে পারছি না, তারপরে তুমি 7 দিন ক্লাসও করোনি, মেসেঞ্জারও দেখোনি, তুমি অ্যাক্টিভই ছিল না, এটা দেখে আমি বুঝতে পারবো যে তুমি ইনঅ্যাক্টিভ। আচ্ছা, তো ঠিক আছে, অনেক কথা বললাম। আচ্ছা, আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, তাই না? অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। জি স্যার। তোমাদেরকে জি একটু স্যার। শীতল ঘোষ থেকে পড়তে বলেছিলাম, শীতল ঘোষ, ওই জায়গাটুকু একটু পড়েছো? জি জি স্যার। স্যার। জি স্যার। জি স্যার। নিশ্চয়ই কিছু স্যার বিষয় জানা আমার গেছে নাকি? আর স্যার আমার একটা হ্যাঁ, বলো বলো কি প্রশ্ন ছিল? এই যে বাংলা বইটা থেকে পড়তে নিয়ে বলা হইলো যে খ্রিস্টান ধর্মকে ক্যাথলিক ধর্ম নামে অভিহিত করা হয়। আচ্ছা, স্যার সেটা আমরা ক্যাথলিক ঢুকবো, সেটা আমরা ঢুকবো, ঠিক আছে তো, কারণ এরপরে আমাদের ক্রিশ্চিয়ান ব্যাপারটা আছে, তাই না? এতক্ষণ আমরা প্যাগানিজম নিয়ে পড়েছি, আমরা তার আগ পর্যন্ত পড়েছিলাম গত ক্লাস পর্যন্ত। এরপর আমরা ক্রিশ্চিয়ান রিলিজিয়ন, এই যে ক্রিশ্চিয়ান রাইটার অফ দ্য অ্যাংলো স্যাক্সন পিরিয়ড, এটার ভিতরে আমরা প্রবেশ করবো। এখন ক্রিশ্চিয়ানিটি কি, কবে চালু হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? হ্যাঁ, কি বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তাহলে স্যার। আমরা প্যাগানিজমের বিষয়টা এবার আসি। তাহলে এতদিন এই যে এই পর্যন্ত আমরা যা দেখলাম, এই পর্যন্ত যে বিভিন্ন বইয়ের নাম দেখলাম, এগুলো সবই কি প্যাগান, তাই তো? প্যাগানিজমের বিশ্বাস, তাদের লাইফস্টাইল, তাদের জীবনধারা যেগুলো আছে সে, তার সাথে সাথে তাদের বিশ্বাস, তাদের নীতিনৈতিকতা, এই বিষয়গুলো নিয়ে লেখা হয়েছে অ্যাংলো স্যাক্সন পিরিয়ডের এই প্রথম পার্টে।
যেখানে আমরা বেশ কয়েকটা রাইটিংয়ের নাম পেয়েছি, তাই না? বিশেষ করে বিয়ল্প পেয়েছি, উইটশিট পেয়েছি, তারপরে কি পেয়েছি বলো তো আরো? ও শেফার, White তারপর Slaven, শেফার্ড, হ্যাঁ, ওয়ান্ডারার, সিফারার, White Slaven, ডিয়ার্স ল্যামেন্ট, তাই তো? Dear's হ্যাঁ, Lament. হ্যাঁ, এরকম ভাবে বেশ কিছু বইয়ের নাম পেয়েছে। ভিতরের বিষয় জানার দরকার নেই, কারণ ওগুলো থেকে কোশ্চেন শর্ট বা এরকম আসে না, আসলে কিছু ব্রিফ কোশ্চেন আসতে পারে। এখানে ব্রড কোশ্চেন বা শর্ট কোশ্চেন আসলে এই আমাদের বিএলপির উপরে আসবে, অথবা এই অ্যাংলো সেকশন পিরিয়ডের বিএল ভিত্তিক যে লাইফস্টাইল বা জীবনধারা সেটা হয়তো আমরা পাবো। অলরেডি এটার একটা ব্রিফ শর্ট কোশ্চেন আমি ব্রড কোশ্চেনটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে একটু পড়বা। এখন আমরা চলে যাব পরবর্তী বিষয়টায়। ক্রিশ্চিয়ান রাইটার অফ দ্য অ্যাংলো সেকশন পিরিয়ড। এখন এই ক্রিশ্চিয়ান ধর্মটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, সেটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করবো, কারণ এর পরবর্তী এজগুলোতে এই কথাগুলো লাগবে। হ্যাঁ, তো ক্রিশ্চিয়ানিটিটা কি, এটা যদি আমরা একটু বিবেচনা করি তাহলে এটা কি একটা ধর্ম নাকি? জি স্যার। ক্রিশ্চিয়ান রিলিজিয়ন কিসের উপর ভিত্তি করে হয়েছে বলো তো? কার ধর্ম প্রচার বা কার ভিত্তিতে এটা হয়েছে? Jesus, হ্যাঁ, জিজাস জিজাস ক্রাইস্ট, Jesus তাই তো? Christ. বা মাসিহা, বা হচ্ছে যেটা এক একজন এক এক রকম করে কথা বলে, তাই তো? অথবা যীশু খ্রিস্ট, অথবা ঈসা নবী। হ্যাঁ, আমরা বিভিন্ন নামে এনাকে চিনি। তাহলে ক্রিশ্চিয়ানিটি ইজ আ মনোথেইস্টিক রিলিজিয়ন। মনোথেইস্টিক কি বলতো? পলিথেইস্টিক আর মনোথেইস্টিক শব্দটা জানো? পলিথেইস্টিক কি? That's it. পলিথেইস্টিক একাধিক। হচ্ছে যারা একের অধিক গডে বিশ্বাসী, দেবদেবীতে বিশ্বাসী। যেমন প্যাগানিজম কি, এটা একটা পলিথেইস্টিক। দেখো অ্যানশিয়েন্ট গ্রিক রিলিজিয়ন যেটা হচ্ছে কি হিন্দুইজম, এটা কি একটা পলিথেইস্টিক, কারণ কি Polytheist. বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী। তারপর হচ্ছে আফ্রিকার কিছু ট্রাইব রিলিজিয়ন রয়েছে যারা হচ্ছে পলিথেইজমে বিশ্বাসী। স্ক্যান্ডিনেভিয়ার কিছু রয়েছে গোষ্ঠী যারা বিভিন্ন দেবদেবীতে বিশ্বাসী। এছাড়াও আরো জিনিস রয়েছে, দেখো সিন্তোইজম, থেলেমা, উইকা, ড্রুইডিজম, তাওইজম। হ্যাঁ, এরকম ভাবে অনেক ধর্ম রয়েছে যেখানে একের অধিক, তাই তো, গড বা গডেসে বিশ্বাস করা হয়। ঠিক আছে, বিশেষ করে দেখো পলিথেইজম লাইকলি বিগেন অ্যাজ এ কালেকশন অফ প্রিমিটিভ বিলিফস। এটা হয়তো প্রাচীন যুগের বিশ্বাসের একটা কালেকটিভ রূপ হচ্ছে এই পলিথেইজম দ্যাট এভলভ। বলছে পলিথেইস্টিক রিলিজিয়ন অফেন হ্যাভ আ সেট অফ সিরিজ যে স্টোরিজ অ্যাবাউট দেয়ার গডস কল্ড মিথোলজি। আর এই গডদেরকে নিয়ে যে স্টোরি সেগুলোকে মিথোলজি বলা হয়, যেটা আমরা পুরাণ কাহিনীতে পড়বো, তাই তো? এই যে জিউস, তাই না? তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে দেব দেবীর কথাগুলো আছে, পলিবা আমরা যেটা পেলাম হচ্ছে অ্যাপোলো, তাই না? Apollo, ইডিপাস yes, sir. রেস পড়তে গিয়ে Jupiter. পেয়েছি। এরা। এইগুলো হচ্ছে কি সবই হচ্ছে প্যাগানিজমের অংশ বা হচ্ছে পলিথেইজমের বিশ্বাসের অংশ, যেখানে একের অধিক গডকে বিশ্বাস করা হয়। আর ক্রিশ্চিয়ানিটি হচ্ছে কি মনোথেইজম। মনোথেইজম মানে হচ্ছে জিজাস ক্রাইস্টের টিচিং বা লাইফস্টাইলকে কেন্দ্র করে, তাই তো, গড বা মাসিয়া নামে যে একেশ্বরবাদে বিশ্বাসী করা হয় সেটা হচ্ছে খ্রিস্টান। তারপরে ক্রিশ্চিয়ানিটির ভিত্তিটা হচ্ছে জিজাস ক্রাইস্টের লাইফ এবং টিচিং এর উপর ভিত্তি করে যেটা গঠিত। জিজাস ক্রাইস্টের লাইফ এবং টিচিং এর উপর ভিত্তি করে, তাই না? কারণ একই ধারাবাহিকতায় টোটাল 3টা ধর্ম রয়েছে, তাই তো? 3টা ধর্ম রয়েছে। দেখো আমরা যদি বলি রিলেশন বিটুইন, দেখো জুস, খ্রিস্টান অ্যান্ড মুসলিম, এই 3টা কিন্তু একই মানে লাইনের আর কি বলা হয়, যেটা আব্রাহামিক রিলিজন বলা হয় থাকে, তাই না? দেখো জুডাইজম, জুডাইজম বলা হয়, ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম আর অল আব্রাহামিক রিলিজন শেয়ারিং আ কমন অ্যানসেস্টার ইন আব্রাহাম অ্যান্ড ম্যানি ফান্ডামেন্টাল বিলিফস। যেমন অ্যাডাম অ্যান্ড ইভে, তাই তো? অ্যাডাম এবং ইভ, এটাতে সেই ইহুদি, ক্রিশ্চিয়ান এবং ইসলাম উভয়ই বিশ্বাস করে নাকি? সবাই বিশ্বাস করে। এটা কি হিন্দুইজম বা বুদ্ধিজমে বিশ্বাস করে এই এই তত্ত্বটা? অ্যাডাম ইভ না। এটা কিন্তু বিশ্বাস করে। Yes, sir. হ্যাঁ, বিশ্বাস করে। তাই বলছে দেখো আব্রাহাম অল থ্রি রিলিজিয়নস ট্রেস দেয়ার লাইনেজ। যেমন হচ্ছে আমরা জিজাস ক্রাইস্ট পর্যন্ত থেমে গেছি, মানে জিজাস ক্রাইস্টকে কেন্দ্র করে যে ধর্মটা সেটা হচ্ছে ক্রিশ্চিয়ানিটি। মজেস, তাই তো, মুসা নবী, এরাকে কেন্দ্র করে যে ধর্মটা যে পর্যন্ত সেটা হচ্ছে এই যে ইহুদি। আর হচ্ছে হজরত মুহাম্মদ, তাই তো, ওনাকে কেন্দ্র করে যে ধর্মটা সেটা হচ্ছে ইসলাম।
তাহলে এই তিনটা লাইনে একই, শুধু একটা জায়গায় গিয়ে আরেকজন থেমে গেছে, সামনে আর আগায়নি। তাই তো আমরা যেমন আগাইনি, ইহুদিরা তেমনি আগায়নি। ইহুদিরা বিশ্বাস করে যে কি এখনো যে ঈসা নবী বা যার আসার কথা ছিল তিনি এখনো আসেননি। এবং আমরা মোটামুটি ইসলাম এবং খ্রিস্টানিটিতে বিশ্বাস করি যে ঈসা নবী সেই ব্যক্তি, তিনি এসেছেন এবং কিয়ামতের সময় তিনি আবার আসবেন, এটা তো বিশ্বাস করি নাকি আমরা? জি স্যার। যখন আপনি স্যার। আসবেন তিনি আমাদের কি করবে, আমাদেরকে জাজ করবেন, তাই তো? কিয়ামতের সময় তিনি আমাদের পাপ তাই তো পুণ্যের উপর বিচার তিনি করবেন, এইটাকে মোটামুটি বলা হয়ে থাকে। তাহলে আমরা যেটা আছি ক্রিশ্চিয়ান রিলিজিয়নের, তাহলে ক্রিশ্চিয়ানিটির উপর ভিত্তি করে। এখন এই ধর্মটা কবে ভিত্তি লাভ করলো? জিসাস ক্রাইস্টের জন্ম কত সালে বলো এবার? জিসাস ক্রাইস্টের জন্ম কত সালে কে বলতে পারবা? হ্যাঁ বলি। ক্রিশ্চিয়ানিটি তো আসছিল 450-এর দিকে, তার মানে ওইদিকেই ওনার বার্থডে হবে। ওই তো, ওনার জন্ম হচ্ছে 0, ধরে নাও ওনার জন্ম হচ্ছে 0 সাল। জি স্যার, কারণ ওনার জন্মের পর থেকেই তো এই যে সাল গণনা শুরু এডি হয়েছে। গণনা করা হয়, তাই না? আমরা যে এডি গণনা করি, দেখো এটা হচ্ছে এডি আর তার আগে কি বিসি। কথা বুঝতে পারছো? জিসাস জি স্যার। ক্রাইস্টের জন্মে যা ছিল তা হচ্ছে কি, এটাকে ফুল মিনিং বলা হয় কি, বিফোর ক্রাইস্ট। ঠিক আছে তো? বিসি মানে কি, জি স্যার। বিফোর ক্রাইস্ট। আর এডি মানে কি, অ্যানো ডমিনি। অ্যানো ডমিনি। এনোডোমিনে। অ্যানো ডমিনি মানে হচ্ছে আর নাই, অ্যানো ডমিনি মানে হচ্ছে, এটা একটা ল্যাটিন ফ্রেজ, ঠিক আছে তো? এর মানে হলো অন দ্য ডেইজ অফ দ্য আওয়ার লর্ড বা এরকম। হ্যাঁ দেখো তিনি লিখেছে অ্যানো ডমিনি, হ্যাঁ, হুইচ ইজ আ ল্যাটিন ফ্রেজ, মানে হলো কি ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড। হ্যাঁ, ইট ইজ ইউজ টু লেভেল ইয়ার্স ইন গ্রেগরিয়ান ক্যালেন্ডার। যেটা আমরা ইউজ করি সেটা হচ্ছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার। তাহলে এডি ইজ ইউজ টু কাউন্ট ইয়ার্স আফটার দ্য এস্টিমেটেড বার্থ অফ জিসাস ক্রাইস্ট। তাহলে জিসাস ক্রাইস্টের এস্টিমেটেড, কিন্তু এটা যে তিনি আসলে এক্সাক্ট তিনি ওই দিন ওই সময় জন্ম করছেন এটা হয়তো বা পরবর্তী ধরে নেওয়া হয়েছে, এটা একদমই এক্সাক্ট না। হ্যাঁ, তো এই হিসাবে আমরা বলতে পারি জিসাস ক্রাইস্টের জন্মকে যদি আমরা একদম 0 ধরি, তাহলে তারপর থেকে হচ্ছে এডি আর পরে হচ্ছে কি বিসি, তাই তো? বিসি। হ্যাঁ, তাহলে এখানে আবার এই অ্যানোডমিনিকে আবার ইসিও বলা হয়, তাই তো? ইসিও বলা হয়, ইয়ার অফ, তাই তো? এরকম ভাবে। তো যাই হোক, আমরা এখন এবার আসি, তাহলে ক্রিশ্চিয়ানিটি প্রচারটা কিভাবে হলো? যে জেসাস ক্রাইস্ট তাহলে মারা গেল কবে? আমরা জানি যে তাকে 33 বছর বয়সে, হ্যাঁ 33 বছর বয়সে তাকে কি করা হয়? ক্রুসিফাইড। আমরা অলরেডি উইলিয়াম ব্লেক পড়তে গিয়ে কিছু ধারণা পেয়েছি, তাই না? উইলিয়াম ব্লেক পড়তে গিয়ে কিছু ধারণা পেয়েছি। তাহলে 33 এডিতে, তাহলে 33 এডিতে তাকে ক্রুসিফাইড করা হয় এবং বলা হয়ে থাকে তিনি মারা যাওয়ার কতদিন পরে, মানে তাকে ক্রুসিফাইড করার কতদিন পরে তিনি আবার রিজারেক্টেড হন। আমরা খ্রিস্টানিটি যেটা বিশ্বাস করা হয়, তোমাদের হয়তো এই বিশ্বাসটা অন্যরকম, হ্যাঁ অন্যভাবে বিশ্বাস করে ইসলাম ধর্মে, ইহুদিরা তো ওটা বিশ্বাস করেই না, তাই তো? তো সেই হিসাবে আমরা ধরে থাকি যে 3 দিন, 3 ডেজ, হ্যাঁ 3 ডেজ মানে অন দ্য থার্ড ডে আর কি, 3 ডেজ আফটার বলা যাবে না, অন দ্য থার্ড ডে। হ্যাঁ, আমরা যেটা বলি গুড ফ্রাইডে, তাই না? গুড ফ্রাইডে, তারপর হচ্ছে কি হলি থার্সডে। স্যাটারডে, তাই তো? হলি সানডে, যেটা হচ্ছে আমাদের ইস্টার সানডে। এই ইস্টার সানডেতে তিনি উঠেছিলেন বলে মনে করা হয়। তাহলে গুড ফ্রাইডেতে তিনি তাকে ক্রুসিফাইড করা হয় এবং সানডে মানে থার্ড ডেতে তিনি রিজারেক্টেড হয়েছিলেন বলে আমরা মনে করে থাকি। এবং তার আগে থাকে কি হলি থার্সডে, তাই না? মানে এই যে আমাদের হচ্ছে মেনলি শুরু হচ্ছে আজকে থেকেই, আজকে থেকেই এই যে 40 দিনের একটা রোজা আমাদেরও শুরু হয়, ঠিক আছে তো? শুরু হয়েছে এবং এটা 40 দিন পর্যন্ত চলবে এবং 40 দিন পরে আমাদের মেনলি ইস্টার সানডে হবে। দেখো ইস্টার সানডে ছুটি আছে আর কি এর ভিতরে, মানে তোমাদের রোজা পরবর্তী। সেই মানে সেরিটি রেখা হয়নি হ্যাঁ বলো বলো। না, এই যে হিন্দু মানে আমাদের বলতেছে সেহরি আপনারা যে সিস্টেম আছে রোজা কি? রাখেন, যে রোজা রাখেন ওইটা জানি, বাট মানে সেহরি খাননি আপনারা? না, আমাদের সেহরি বা হচ্ছে এরকম সিস্টেম নাই আর কি। আজকে রাতে খাওয়া আবার পরের দিন সন্ধ্যায়, ব্যাপারটা এরকম। এবং অনেকটা 24 ঘন্টা, বুঝতে পারছো? আমাদের ইয়াটা হচ্ছে 24 ঘন্টা।
স্যার এর মাঝে কি কিছুই খাওয়া যায় না? না না না, এর মধ্যে খাওয়া কিছু যায়। তুমি আজকে রাতে খাইলা বা আজকে সন্ধ্যায় খাবা, আবার আগামী দিন সন্ধ্যায় খাবা, বললা স্যার এই তাহলে হচ্ছে তো মনে বিষয়। থাক। হ্যাঁ, মানে এটা খুবই কঠিন, হ্যাঁ খুব কঠিন, এর জন্য মানে একটানা করা খুব কঠিন হয়ে যায়। হয়তো দেখা যাচ্ছে বিশেষ করে আবার সানডেতে বা স্যার ফ্রাইডেতে, বিশেষ করে সন্ধ্যায় খাবেন না, একটু রাত হলিডেগুলোতে। ভার হলে তখন খাবেন। হ্যাঁ বলো বলো। বলতেছি সন্ধ্যায় খাবেন না, একটু রাত ভার হলে তখন খাবেন। না, আমাদের একটা ইয়ে আছে, টাইম আছে, সেই টাইম অনুসারে, ঠিক আছে তো, মানে সন্ধ্যার যে চার্চ, যে ঘন্টা ধ্বনি হয় চার্চের ইয়ার পর, সেই সময়টা বিবেচনা করা হয়। হ্যাঁ। স্যার আচ্ছা, আচ্ছা তো যাক, মুসা ওইগুলোর বিষয়ে আমরা না মানে যাই। হ্যাঁ বলো। হ্যাঁ বলতেছি মুসা আলাইহিস সালামের অনুসরণ যারা করে তাদের জন্য 40 দিন রোজা। হ্যাঁ, ওইটা 40 দিন ছিল, আমাদের ঈসা নবীও 40 দিন রোজা করেছিলেন, এই ভিত্তিতে আমরা ওটা করে থাকি, সেই বিশ্বাসে, ঠিক আছে। ওকে, তা যাক, ওই দিকে আমরা না যাই। আমরা যেহেতু ক্রিশ্চিয়ানিটি আসলো কীভাবে এবং ক্যাথলিসিজম কি, তারপর প্রোটেস্ট্যান্টিজম কি, এই কথাগুলো আমরা যেহেতু আসতে হবে এবার, তাহলে তিনি 33 বছর বয়সে মারা গেলেন, মানে 33 সিটিতে মারা গেলেন। এখন ব্যাপারটা হলো, তাহলে এই ক্রিশ্চিয়ানিটা আসলো কেমন করে? বলা হয়ে থাকে তার জিসাস ক্রাইস্টের জন্মটা বড় কথা না, তার মৃত্যু থেকে এই যে রিজারেক্টেড হওয়াটাই হচ্ছে তার এই খ্রিস্টান ধর্মের মূল ভিত্তি। তিনি যদি রিজারেক্টেড না হতেন, তাহলে হয়তোবা এই ক্রিশ্চিয়ান রিলিজিয়ন থাকতো না। মানে জন্ম তো সবারই হয়, জন্মের ব্যাপারটা সবারই হয়, কিন্তু আমরা বিশ্বাস করি যে সবচেয়ে এক্সেপশনাল একটা ক্ষমতা তার ছিল হচ্ছে যে তিনি মৃত্যু থেকে রিজারেক্টেড হয়েছেন, তাই তো, পুনরুত্থিত হয়েছেন। এই কথাগুলো বলছি এই কারণে, কারণ তোমাদের আরও পরবর্তী সাহিত্যকর্মে কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে, এই জন্য আমি একটু বলে নিচ্ছি, একই সাথে সুযোগটা পেয়েছি যেহেতু। হিস্ট্রি বললাম তো, হিস্ট্রি ব্যাপারটা হচ্ছে একটু অন্য ধরনের পড়া, হ্যাঁ, এখানে অনেক কিছু এর সাথে জড়িত, শুধু যে বই অনুসারে না, একটা বইয়ের একটা শব্দ বোঝাতে গিয়ে আমাকে অনেক গল্প বলতে হবে যে ওইটা এর সাথে রিলেটেড। হ্যাঁ, তো তারপরে যা হোক, তার ছিল হচ্ছে 12 ডিসাইপল, জানো তো নাকি, সাহাবি যেটা না, জি স্যার। এবং তার ভিতরে জি স্যার। একজন জুডা, আনলাকি তাই 13 তো, ছিল। তিনি কি করছিলেন, তিনি মোটামুটি ওখান থেকে বাদ হয়ে যান। পরবর্তীতে আরো একজনকে ইনক্লুড করা হয়, দিয়ে মোট টোটাল, এবং সাথে আরো অনেক বিশ্বাসী ছিল যারা পরবর্তীতে জিসাস ক্রাইস্টের ক্রুসিফিকেশন হওয়া এবং তার রিজারেক্টেড হওয়া পরবর্তী, তারা জিসাস ক্রাইস্টের এই টিচিংকে বা তার জীবনকে তারা প্রচার করতে শুরু করে। এবং এই প্রচার করার জন্য তারা প্রথমত একটা, যদি তোমরা বাইবেলের যে নিউ টেস্টামেন্ট আছে ওটা যদি তোমরা পড়ো, তা পড়া দরকার। আমিও যখন ছাত্র ছিলাম আমি আমার বন্ধুদেরকে এগুলো দিতাম, যাতে এগুলো বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, মানে সাহিত্যকর্মের জন্য। তা তোমরা অনলাইন থেকে হোক বা এমনি দেখবা যে অনেক দোকানে পাওয়া যায় আর কি, বাইবেলের যে নিউ টেস্টামেন্ট, ওটা কিনে একটু যদি পড়ো, তাহলে তোমাদের সাহিত্যের ক্ষেত্রে অনেক কিছু বুঝতে সাহায্য হবে। কারণ আমাদের ইংরেজি সাহিত্য পড়ার জন্য দুটো জিনিস তোমার ধারণা থাকতে হবে, একটা হলো ক্রিশ্চিয়ানিজম, একটা হচ্ছে প্যাগানিজম। এই দুটো বিষয়ে তোমার ধারণা থাকা প্রয়োজন। তাহলে এরা মেনলি প্রচারণা শুরু করে। তা প্রচার তো করছে, হয়তো বা অনেকে আছে যারা এই জিজাস ক্রাইস্টের প্রচারকে তারা গ্রহণ করেছে, এবং এই জিজাস ক্রাইস্টের টিচিংকে যারা গ্রহণ করেছে তাদেরকে কি করা হতো, ব্যাপটাইজ করা হতো, ঠিক আছে তো। ব্যাপটাইজ বলে একটা সিস্টেম আছে ক্রিশ্চিয়ান রিলিজিয়নে, যে যারা এই গোষ্ঠীবদ্ধ হবে, জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করে যারা তার গোষ্ঠীবদ্ধ হবে, তাদেরকে নিয়েই মেনলি একটা, দেখো, একটা দল গঠন করা হয়েছিল, তাই তো, যেটাকে বলা হচ্ছে চার্চ, যেটাকে বলা হচ্ছে কি চার্চ। এই চার্চের মধ্যে ইনক্লুড হতে হলে একজনকে বিশ্বাসী হতে হবে যে না, আই বিলিভ ইন জিজাস ক্রাইস্ট, সো ইন দ্য নেম অফ জিজাস ক্রাইস্ট আই হ্যাভ টেকেন ক্রিশ্চিয়ানিটি। এবং তখন চার্চ থেকে তোমাকে ব্যাপটাইজ করা হবে। ব্যাপটাইজটা মেনলি করা হয় এই পানি দিয়ে, বুঝতে পারছো। দেখো, যদি কেউ পূর্ণ বয়স্ক হয়, তখন তাকে কোনো পুকুরের বা কোনো চার্চের ভিতরে ট্যাঙ্ক সিস্টেম আছে, চার্চের ভিতরে ট্যাঙ্ক সিস্টেম আছে, ঠিক আছে, সেখানে পানি দিয়ে কি করবে, যে প্রিস্ট থাকে সেই পানিটাকে পিউরিফাই করবে কিছু সিস্টেম অনুসারে, করার পর তার ভিতরে তাকে চুবানো হবে, ঠিক আছে তো, যাকে বলে ইমার্স বলা হয়, ইমার্শন দেওয়া হয়। এই ইমার্শন দেওয়ার মাধ্যমে 3 বার দেওয়া হবে, যাকে মনে করা হবে যে খ্রিস্টানিটি গ্রহণ করা। যদি বাচ্চা হয় তাহলে এরকম একটা পাত্র আছে, বলে করে পানি নিয়ে, তাই তো। কোনো ক্রিশ্চিয়ানিটির কোনো সেক্টে দেখানো হয় যে বড় না হওয়া পর্যন্ত তাকে ব্যাপটিজম করানো হয় না। যখন সে পূর্ণাঙ্গ বয়স্ক হয়ে যাবে, 17-18 বছর, তখন সে নিজে বিশ্বাস করবে যে না, আমি ক্রিশ্চিয়ানিটিতে বিশ্বাস করলাম, তখনই তাকে ব্যাপটিজম করা হয়। আবার কিছু চার্চ আছে যে জন্মগ্রহণ করার হয়তোবা 7 দিন থেকে 10 দিনের মধ্যেই মেনলি তাকে ব্যাপটাইজ করে চার্চে ইনক্লুড করা হয়। এইভাবে আস্তে আস্তে কি হলো, তাদের দলটা বড় হতে থাকলো, ঠিক আছে, যে তারা জিসাস ক্রাইস্টের প্রচার
তার জীবন যাপন এইগুলোকে বিশ্বাস করে আস্তে আস্তে যে দলটা বা গোষ্ঠীটা হতে থাকলো, সেখানেই ক্রিশ্চিয়ানিটির ব্যাপারটা চলে আসলো। আর এইটার কেন্দ্রীয় ব্যাপারটা ছিল হচ্ছে মেনলি কনস্ট্যান্টিনোপল। হ্যাঁ, আর কেমন জানি হিজিবিজি লাগতেছে, যাও বুঝতে পারতেছি না এমন। না অত কিছু তো, যেটুকু কথা বললাম এটুকু বোঝো, যেটুকু কথা বললাম এর ভিতর বুঝতে পারোনি কি বললাম? জি স্যার বুঝছি। স্যার অনেক ইনফরমেশন বাট খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন স্যার ব্যাপটিসিজম কি অন কাইন্ড অফ হলি বাথ? সেটা বলতে পারো, হ্যাঁ হল, এটা তো অবশ্যই। হ্যাঁ, তাকে একটা চার্জ ইনক্লুড করানো তার একটা বিশুদ্ধি। সাইন, হ্যাঁ, যে পরিষ্কার, যে Pure- তার আগের সব পাপ কিছু ধুয়ে গেছে, সে যেহেতু এটা একটা সিম্বল আর কি, হ্যাঁ, সাইন, যে সে ক্রিশ্চিয়ানিটিতে যখন ইনক্লুড হয়েছে তার আগের সব কিছু সে ভুলে গেছে, সব পাপ কর্ম সে মুছে ফেলেছে, এখন সে চার্চ ইনক্লুড হয়ে চার্চের নিয়ম কানুন ফলো করে চলবে। এইটা মানে গোসল করানো মানে সব ধুয়ে মুছে পরিষ্কার করা, এটা একটা সাইন, একটা সিম্বল। এটা দেখো কনস্ট্যান্টিনোপলটা কি। হ্যাঁ, আমি কিছু বললাম তো যে হিস্ট্রি পড়তে গেলে একটু হিজিবিজি মনে হবে, কিন্তু এর ভিতর থেকে বেসিক যে তত্ত্বগুলো সেগুলো তোমার মাথায় কিন্তু একসময় গুছিয়ে আসবে। বুঝতে পারছো? তুমি যদি নিয়মিত ক্লাসগুলো করো দেখবা যে একটা ধারাবাহিকতা তুমি পেয়ে যাবা, কারণ এর তো কোনো বই জি নাই স্যার। ওইরকম ভাবে। অতএব তুমি যদি মনে করো হিজিবিজি বলে স্যার আমি ক্লাসে থাকবো না, তাহলে তোমার মাথার ভিতরে এগুলো কখনোই ঢুকবে না। কারণ এ পর্যন্ত যে কথাগুলো বললাম এগুলো কি কারো মাথায় ঢোকেনি? বেসিক কিছু তার ধারণা তৈরি হয়নি? ঢুকছে কিছু, হ্যাঁ, মানে মানে তুমি একটা গল্পের মতো পাবা, এটা হিস্ট্রিতে আশা করলে হবে না। কথা বুঝতে পেরেছো? হুম। আর ওটা করতে জি গেলে তাহলে স্যার। আমাকে এখন ওই চার্চের তোমার ইয়া করতে হবে। আমি তো অত কিছু কথা বলবো না, আমি জাস্ট আমার সাহিত্য বোধের জন্য যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বলবো, এর থেকে তো বেশি তো বলবো না। যে জিজাস ক্রাইস্ট কে, ক্রিশ্চিয়ানিটি কবে থেকে শুরু হলো, তাই তো, কিভাবে হলো, কোন শহর থেকে আসলো, এই কথাই বলবো, এর থেকে বেশি না তো। হ্যাঁ, দেখো কনস্ট্যান্টিনোপল ওয়াজ অ্যান অ্যানশিয়েন্ট সিটি ইন মডার্ন ডে টার্কি। টার্কি মানে কি, কোন দেশ? তুর্কি স্যার। তুরস্ক, তাই তো, তুর্কি। তুরস্ক। হ্যাঁ, এইটা দেখো তুরস্কের, এবং সেটা এখন দ্যাট ইজ নাও নন অ্যাজ ইস্তাম্বুল, সেটা এখন ইস্তাম্বুল নামে পরিচিত। ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ রোমান, বাইজেন্টাইন, ল্যাটিন এবং অটোম্যান এম্পায়ার। এটা একটু খেয়াল রাখো, কারণ বাইজেন্টাইন কি জিনিস এটা নিয়ে কিন্তু কবিতা আছে, অনেক কথা আছে। বাইজেন্টাইন, রোমান এম্পায়ার। এখন রোমান এম্পায়ার বলতে আমরা কোথাকার কেন্দ্র বলি বলো তো? রোমান এম্পায়ারের কেন্দ্র কোথায়, কোন দেশে জানো? স্যার ইতালি। ইতালিতে। হ্যাঁ, ইতালিতে। দেখো সেটা ছিল কিন্তু আগে তুরস্কে, একটু খেয়াল করো। হ্যাঁ, বলছে ইট ওয়াজ দ্য ক্যাপিটাল, ক্যাপিটাল ছিল হচ্ছে তুরস্কে, তুরস্কের ইস্তাম্বুলে। সেটা কেন চলে গেল ওই কনস্ট্যান্টিনোপলে? দেখো তাহলে রোমান, বাইজেন্টাইন, ল্যাটিন এবং অটোম্যান এম্পায়ারের ক্যাপিটাল ছিল হচ্ছে তুরস্কে, এবং তখন তার নামটা ছিল হচ্ছে কনস্ট্যান্টিনোপল, এখন নাম হচ্ছে ইস্তাম্বুল। এটা একটু খেয়াল করো। দেখো 324 এডি, 324 এডিতে রোমান এম্পায়ার কনস্ট্যান্টাইন founded the Constantine the First founded Constantinople on the city of দেখো বাইজান্টিয়াম। এখানে সে কনস্ট্যান্টিনোপল নামে একটা রাজধানী স্থাপন করলো, ঠিক আছে। এবং আর একটা বিষয় খেয়াল করলো, কবে এটার নামটা চেঞ্জ হয়ে গেল। এবং 330 এডিতে কনস্ট্যান্টিনোপল ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য রোমান এম্পায়ার। এবং পুরো তাহলে 324-এ রোমান এম্পায়ার কনস্ট্যান্টাইন এটাকে, শহরটাকে প্রতিষ্ঠা করলো, এবং সেটাই 330-এ গিয়ে রাজধানী হয়ে গেল, রোমান এম্পায়ারের রাজধানী হয়ে গেল। এবং ইট ওয়াজ দ্য ক্যাপিটাল অফ বাইজেন্টাইন এম্পায়ার ফর, দেখো 1100 ইয়ার্স। কিন্তু এই কনস্ট্যান্টিনোপল নামটা চেঞ্জ হয়ে, দেখো কনস্ট্যান্টিনোপল নামটা চেঞ্জ হয়ে পরবর্তীতে এটার যে চেঞ্জ হলো, এটা কেন হলো দেখো। বলছে ইন 1453, আমরা ওই যে ক্রুসেড যাই না, ক্রুসেড চিনো? ক্রুসেড শুনেছো? ক্রুসেডের নাম শুনেছো? ক্রুসেড কি জিনিস? ক্রুসেড এটা ছিল কি, ধর্মযুদ্ধ। ক্রুসেড, ঠিক আছে তো। স্যার হচ্ছে মুসলিম আর খ্রিস্টানদের যুদ্ধটা হয়েছিল। মুসলিম, খ্রিস্টান এবং প্যাগানিজম, বিশেষ করে এদের মধ্যে, বিশেষ করে এখানে দেখো এখানে সবচেয়ে বেশি হয়েছিল হচ্ছে মেনিয়াটা হচ্ছে খ্রিস্টান এবং মুসলিমদের মধ্যে। কেন হয়েছিল যখন আমরা এই ইয়াতে আসবো, যখন হচ্ছে রেনেসাঁস পিরিয়ডে আসবো, যখন আমরা রেনেসাঁস পিরিয়ডে আসবো তখন কিন্তু এগুলো নিয়ে কথা হবে। হ্যাঁ, এগুলো কথা আসবে। তাহলে এইখানে এখন
তাহলে কনস্ট্যান্টিনোপলটা কোথায় সেটা আমরা একটু জানলাম। দেখো আমি কিন্তু একটু এলোমেলো যেতে হচ্ছে, কারণ আমার জাস্ট ওটা জানানো যে খ্রিস্টানিটিটা কোথায় প্রতিষ্ঠা করা হয়েছিল। হ্যাঁ, তাহলে কনস্ট্যান্টিনোপল কে প্রতিষ্ঠা করেছিল? কনস্ট্যান্টিনোপল শহরটাকে প্রতিষ্ঠা করেছিল? কনস্ট্যান্ট দ্য ফার্স্ট। হ্যাঁ, কিং কনস্ট্যান্টিনোপল দ্য কনস্ট্যান্টিন। ফার্স্ট কত সালে? 324 সালে, তাই তো? এবং সেটাই 330-এ হয়ে গেল কি রাজধানী রোমান এম্পায়ার। এটুকুই জানো, এর থেকে বেশি না। ক্রুসেড কি ওটা পরে আবার আসবে। এর সাথে কিন্তু ক্রুসেডের সম্পর্ক আছে, অতএব এই কথাটা একটু মনে রাখো। আমি আবার বেশি দূরে যাব না, কারণ যেখানে থামার সেখানে থামবো। এবার আমরা চলে আসি স্যার লাইনটা আরেকবার একটু রিপিট করেন। কোনটা? এই যে 330-এ যে আবার হলো, স্যার এটা একটু আরেকবার বলেন। এই যে এখানে দেওয়া আছে, এই যে 324-এ রোমান এম্পায়ার কনস্ট্যান্টাইন দ্য ফার্স্ট ফাউন্ডেড কনস্ট্যান্টিনোপল, এটা ঠিক আছে তো? আর 330 এডি, এডি মানে কি? খ্রিস্টাব্দ, তাই তো? খ্রিস্টের জন্মের পরে কনস্ট্যান্টিনোপল ওয়াজ দ্য ক্যাপিটাল অফ রোমান এম্পায়ার। এবং 1453 সালে যে ক্রুসেড হয়, সেই ক্রুসেডে দেখো মেহমেদ দ্য সেকেন্ড অফ অটোমান এম্পায়ার কনকোয়ার্ড কনস্ট্যান্টিনোপল। তাহলে এই যে 1453 সালের আগ পর্যন্ত, তাহলে 1453 সালে মেহমেদ দ্য সেকেন্ড কনস্ট্যান্টিনোপলটাকে কনকোয়ার করলো, জয় করলো ক্রুসেডে। তার আগ পর্যন্ত এটা ছিল হচ্ছে ক্রিশ্চিয়ানিটির কেন্দ্র। ক্রিশ্চিয়ানিটির কেন্দ্র ছিল কিন্তু এই জায়গায়, ঠিক আছে তো? খ্রিস্টান ধর্মের এটা প্রতিষ্ঠা, দেখো কনস্ট্যান্টিনোপল। এবার হচ্ছে আমি যেখানে ছিলাম, দেখো এই জায়গায় একটু খেয়াল করো। হ্যাঁ, তাহলে ফার্স্ট সেঞ্চুরি সি, আমি সি বলছি, সি ইন জুডা, এইটাকে কেন্দ্র করে বাইবেলের মতে নাজারাতে, হ্যাঁ নাজারাত নগরে জিসাস একে বলা হয়। তারপরে তিনি ফার্স্ট সেঞ্চুরি মোটামুটি একটা সকলে মিলে একটা রিলিজিয়ন তারা প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, এবং পরবর্তীতে এই মাঝখানে অনেক দিন চলে গেছে, ইভেনচুয়ালি বিকেম আ রিলিজিয়ন। তারপর পরবর্তীতে এটাই একটা রিলিজিয়নের রূপ নেয় এবং স্প্রেড থ্রু আউট দ্য রোমান এম্পায়ার, এবং সেটা রোমান এম্পায়ারে ছড়িয়ে পড়ে। বুঝতে পারছো? রোমান এম্পায়ারে কিন্তু আস্তে 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 ছড়িয়ে পড়ে। এত সহজ হয়নি কিন্তু এই ক্রিশ্চিয়ানিটির প্রচার করা, কারণ তার আগে কি ছিল? ক্রিশ্চিয়ানিটির আগে কি ধর্ম ছিল সবাই রোমান এম্পায়ারে? জিওস। হ্যাঁ, প্যাগানিজম। প্যাগানিজম ছিল। প্যাগানিজম। প্যাগানিজম ছিল। এবার আসি, দেখো তাহলে আফটার হিজ ডেথ বাই ক্রুসিফিকেশন সাম অফ হিজ ফলোয়ার্স বিলিভড হি ওয়াজ রিজারেক্টেড বাই গড। হিজ ফলোয়ার্স স্প্রেড দ্য ফেথ অ্যারাউন্ড দ্য ইস্টার্ন মেডিটেরিয়ান, মানে ওই রোমান এম্পায়ার, তাই তো? মেডিটেরিয়ান সি এর আশেপাশে গ্রিস, তারপর হচ্ছে ইটালি, রোম, এই জায়গাতে তারা প্রচার শুরু করে। এরপর যে ক্রিশ্চিয়ানিটি স্প্রেড অ্যাজ আ গ্রাসরুট মুভমেন্ট, একদম মানে একদম জনগণের গ্রাসরুট থেকে এটা শুরু হয়। ডেসপাইট পারসিকিউশন অফ দ্য রোমান এম্পায়ার, এবং যারা ক্রিশ্চিয়ানিটি প্রচার করতো তাদেরকে রোমান এম্পায়ারের বা মানে যারা তৎকালীন সম্রাট ছিল বা এম্পায়ার ছিল, তারা কিন্তু হত্যা করতো যারা ক্রিশ্চিয়ানিটিকে প্রচার করতো। এরকম বাইবেলে অনেক কাহিনী আছে বা এমনিতেও ইতিহাসে আছে, যারা ক্রিশ্চিয়ানিটি প্রচার করেছে তাদেরকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। পরবর্তীতে এবার চিন্তা করো, দেখো 313-তে খেয়াল করো, এম্পায়ার কনস্ট্যান্টাইন তাহলে কি ছিল? দ্য ফার্স্ট ডিক্রিমিনালাইজ ক্রিশ্চিয়ানিটি ইন রোমান এম্পায়ার। তাহলে ক্রিমিনালাইজ এবং ডিক্রিমিনালাইজ মানে কি? ক্রিমিনালাইজ মানে কি? এটাকে অপরাধ বলে মনে করা, তাই তো? ক্রিশ্চিয়ানিটি প্রচারকে অপরাধ বলে মনে করা। তার মানে কনস্ট্যান্টাইন ফার্স্টের আগে, 313 সালের আগে খ্রিস্টান ধর্ম প্রচারকে ক্রিমিনালাইজ বলা হতো। যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাদেরকে ক্রিমিনাল বলা হতো এবং হত্যা করা হতো। কথা বোঝা গেছে? এবং তাহলে এই যে কনস্ট্যান্টাইন দ্য ফার্স্ট, তিনি যে কনস্ট্যান্টিনোপলটা প্রতিষ্ঠা করলেন, তাই তো? তার কনস্ট্যান্টাইন দ্য ফার্স্ট এটা কি করলেন? তিনি কনস্ট্যান্টাইন প্রতিষ্ঠা করলেন এবং সেখানে তিনি ক্রিশ্চিয়ানিটি প্রচারের কেন্দ্র তৈরি করলেন। কারণ দেখো আমরা কি পেলাম আগে, যে কনস্ট্যান্টাইন প্রতিষ্ঠা করেছিল কত? কনস্ট্যান্টিনোপল 323-এ, আর সেটাই হয়ে গেল ক্যাপিটাল কত? 330-এ, নাকি? অথচ তিনি 313 থেকেই কিন্তু ওই ক্রিশ্চিয়ানিটি ধর্মটাকে ডিক্রিমিনালাইজ করলেন, মানে খ্রিস্টান ধর্ম প্রচার চলবে, তাই তো? খ্রিস্টান ধর্ম প্রচার চলবে, এবং তিনি নিজেও খ্রিস্টান ধর্ম গ্রহণ করলেন। ব্যাপারটা এরকম। এবং দেখো 380 খ্রিস্টাব্দে ক্রিশ্চিয়ানিটি বিকেম দ্য স্টেট রিলিজিয়ন অফ দ্য রোমান এম্পায়ার, এবং ওই সম্রাটই মানে ওই সাম্রাজ্যের অধীনেই 380 খ্রিস্টাব্দে তাকে রোমান এম্পায়ারের স্টেট রিলিজিয়ন করা হলো 380-তে। কথা বোঝা গেছে? তবে তার আগেই এই রোমান এম্পায়ার হওয়ার আগেই 301 এডিতে আর্মেনিয়া ওয়াজ দ্য ফার্স্ট কান্ট্রি
টু অ্যাডপ্ট ক্রিশ্চিয়ানিটি অ্যাজ আ স্টেট রিলিজিয়ন। কি কথা বুঝতে পেরেছো? একটু এটাই ফার্স্ট জি স্যার। হ্যাঁ, তাহলে জি আর স্যার। আমার কথা একটু বোঝা গেল যে কোথা থেকে কিভাবে আসলো। এই যে 313, মানে তার আগে তো প্রচারণা চলেছে, অনেকে প্রচার করেছে, অত গল্প তো আর এখানে পাওয়ার দরকার নেই। জাস্ট টেস্ট, মানে কবে থেকে ক্রিশ্চিয়ানিটি একটা মানে কেন্দ্রীয় ধর্ম হিসেবে প্রচার হলো, তাই তো? কোন রাজ্য থেকে শুরু হলো? এখন সেই তৎকালীন সময় থেকে, ঠিক আছে? তো ওই যে ক্রিশ্চিয়ানিটিকে যে স্টেট স্যার, রিলিজিয়ন করা হলো। হ্যাঁ বলো। তাহলে কি আমরা 301টাকে ধরবো যে ক্রিশ্চিয়ানিটি শুরু হয়েছে? না না, ক্রিশ্চিয়ানিটির ধর্ম, এটা তো স্টেট রিলিজন, একটা দেশের স্টেট রিলিজন করা হয়েছে, এটা তো সারা বিশ্বের করা হয়নি। কিন্তু হঠাৎ করে কি হয়ে গেল নাকি তার আগে প্রচার চলেছে 300 বছর ধরে। যে জেসাস ক্রাইস্ট 33 বছর বয়সে মারা গেছে, তার মানে কত বছর? 200, প্রায় 67 বছর ধরে তো প্রচার হয়েছে নাকি? তাছাড়া প্রচারণা না করলে এই জায়গায় আসতো ধর্মটা? না স্যার। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই একটা তারা কেন্দ্র বা দল গঠন করেছে, একটা চার্চ তারা গঠন করে সেটার অধীনে তারা প্রচারণা করেছে, কিন্তু হয়তোবা রাষ্ট্রীয় কোনো হয়তো স্বীকৃতি ছিল না। পরবর্তীতে রাষ্ট্রীয় স্বীকৃতি পায়, আস্তে আস্তে ধর্মটা চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং আজকে যেখানে দেখো, এরপরে আসছি, দেখো আস্তে আস্তে, এবার একটু খেয়াল করো। ইন 1054 দ্য গ্রেট সিজম অকার্ড। সিজম মানে কি? বিভক্তি। দেখো এইখানে একটু এটার মিনিংটা কি দেখো। দেখো এখানে বলছে দ্য গ্রেট সিজম অলসো নন অ্যাজ দ্য ইস্ট ওয়েস্ট সিজম ওয়াজ দ্য স্প্লিট বিটুইন দ্য রোমান ক্যাথলিক চার্চ অ্যান্ড দ্য ইস্টার্ন অর্থোডক্স চার্চ ইন 1054। তাহলে অর্থোডক্স চার্চ হচ্ছে কারা? বিশেষ করে তোমার ধরো রাশিয়া বা এই যে ওয়েস্টার্ন মানে ইস্টার্ন কান্ট্রিগুলো। ইস্টার্ন চার্চ কোনগুলো ছিল জানো? ইস্টার্ন বলতে কোনগুলোকে বোঝানো হয়? ইস্টার্ন কান্ট্রি কোনগুলো? স্যার এশিয়ান। হ্যাঁ, এশিয়ার এই দিকে, তাই তো? এশিয়ার আরব কান্ট্রি এই দিকে। অনেক কিছুই জানার আছে, এই যখন হিস্ট্রি পড়তে এসে এগুলো সম্পর্কে ধারণা না পেলে দেখো বিষয়গুলো বুঝতে তোমাদের কাছে সমস্যা হবে। দেখো ইস্টার্ন কান্ট্রি কোনগুলো? যে ইস্ট এশিয়া, সাউথ ইস্ট এশিয়া, এই জাতীয়, চায়না, তাই তো? এই যে এই দিকের কান্ট্রিগুলো, এইগুলোকে দেখো। এইখানে মোটামুটি যেমন ইরাক, ইরান রয়েছে, এগুলো তো কিন্তু খ্রিস্টান ধর্ম তখন প্রচার হয়েছে, বা খ্রিস্টান ধর্মের মানুষ ছিল সেই সময়, তাই তো? আগে বেশি পরিমাণে ছিল, আস্তে আস্তে তো ইসলাম ধর্ম চলে এসেছে ওখানে। তারপর দেখো যে গ্রেস সিজম, তাহলে এইখানেই মেইনলি ভাগটা হয়ে গেল। ইস্টার্ন অর্থোডক্স চার্চ এবং রোমান ক্যাথলিক চার্চ দুটো অংশে ভাগ হয়ে গেল কত সালে? 1054 সালে নাকি? 1054 সালে কিন্তু ভাগ হয়ে গেল। দেখো তখন থেকে দেখো স্প্লিটিং ক্রিশ্চিয়ানিটি ইনটু দ্য অর্থোডক্স অ্যান্ড দ্য রোমান ক্যাথলিক চার্চেস। তাহলে রোমান ক্যাথলিক কোথা থেকে আসলো বোঝা গেল? কারণ কি? এটা হচ্ছে রোমান, কারণ ক্রিশ্চিয়ানিটিটা মেনলি রোমান সাম্রাজ্যের অধীনেই ছিল। কারণ কি? কনস্ট্যান্টাইনই তো প্রথম যিনি রোমান সাম্রাজ্যের স্টেট রিলিজিয়নই করছিল হচ্ছে ক্রিশ্চিয়ানিটিকে, তার মানে এটা রোমান সাম্রাজ্যের অধীনে ছিল। কিন্তু দেখো তো 1054-তে আমরা যদি একটু ক্রুসেডের শুরুটা দেখি তাহলে আর একটু আইডিয়া পাবা। দেখো এক্সাক্ট ইয়ারটা ওইভাবে বলা আছে কিনা দেখো। ক্রুসেড শুরু হয় কবে? দেখো ক্রুসেড ইজ আ মিলিটারি এক্সপেডিশন অন আ ক্যাম্পেইন টু অ্যাচিভ আ গোল। এটা মানে ওটা গেল ডিটেইলস। দেখো দ্য ক্রুসেডার্স ওয়ার আ সিরিজ অফ মিলিটারি এক্সপেডিশন বাই ইউরোপিয়ান ক্রিশ্চিয়ানস ইন দ্য 11th, তাহলে কত দেখো তো, কত সেঞ্চুরি? 11th century। 11th সেঞ্চুরি মানে কি? এই 1054 কি 11 এর মধ্যে পড়ছে না? জি স্যার। হ্যাঁ, আমরা কেমন করে গণনা করি? সেঞ্চুরি গণনা করি কেমন করে বলো তো? 1 থেকে 100 পর্যন্ত প্রথম সেঞ্চুরি। আচ্ছা, মনে করো 1 থেকে 100, এটা বলবো কি ফার্স্ট সেঞ্চুরি, তাই তো? জি স্যার। তারপরে 101 থেকে 200 বলবো কি সেকেন্ড সেঞ্চুরি। তাহলে যদি আমরা 11th সেঞ্চুরি বলি তাহলে কত হবে? 1001 থেকে। হ্যাঁ দেখো 1001 থেকে কত? 2000 না সরি 1100। হ্যাঁ 1100, তাই তো? 1100। তাহলে জি এই স্যার। 1100 এর মধ্যে কি এটা পড়ছে না? 1054 পড়ছে না এর ভিতরে? জি স্যার। হ্যাঁ, তারপরে এই সময় থেকেই মেইনলি
ওই যে বললাম যে ক্রুসেডের কারণে দুটো অংশ ভাগ, একটা ইউরোপিয়ান পার্ট হয়ে গেল, একটা ইস্টার্ন পার্ট হয়ে গেল। আর রোমান ক্যাথলিক চার্চের কেন্দ্র হয়ে গেল হচ্ছে এই যে দেখো কনস্ট্যান্টিনোপলের কিন্তু পতন হলো। কনস্ট্যান্টিনোপলের পতন হলে পারে সবাই তখন পালিয়ে গেল ইউরোপে। তাহলে এটা ছিল তুরস্কে, চিন্তা করো, তাহলে ক্রিশ্চিয়ানিটির কেন্দ্রটা ছিল কিন্তু তুরস্কে। সেইটা ওখানে যখন ক্রুসেড হলো তখন ক্রিশ্চিয়ানিটির যারা ওই সময়ের কেন্দ্রে ছিল তারা সব পালিয়ে গেল কোথায়? ইউরোপে। এবং ইউরোপে পালিয়ে গিয়ে তারা তাদের কেন্দ্র গঠন করলো কোথায়? ইতালির রোমে। ঠিক আছে তো? এবং সেখানে একটা দেশই হয়ে গেল শুধু এই ক্যাথলিক ধর্মের কেন্দ্র হিসাবে। সেই দেশটার নাম কি জানো তো? ভ্যাটিকান সিটি। চেনো? জেরুজালেম। না, ভ্যাটিকান সিটি। জেরুজালেম তো ইসরায়েল, মানে ইসরায়েলে অবস্থিত, তাই না? হ্যাঁ, দেখো ভ্যাটিকান সিটি একটা কেন্দ্রই হয়ে গেল, মানে একটা কেন্দ্র ছিল প্রথমে। এটা ছিল কি ক্যাথলিক চার্চের কেন্দ্র, এখানে হলি সি বলা হয়। হ্যাঁ, এবং এটার যেটা প্রধান তাকে বলা হয় কি জানো তো? পোপ, তাই তো? এর যে প্রধান তিনি হচ্ছেন কে? তিনি হচ্ছেন পোপ। হ্যাঁ, তো দেখো বলছে ভ্যাটিকান সিটি ইজ আ ল্যান্ডলক কান্ট্রি। এটা কোথায় অবস্থিত? রোমের ভিতরে অবস্থিত, ইটালি রোমে অবস্থিত। ইট বিকেম ইন্ডিপেন্ডেন্ট ফ্রম ইটালি ইন 1929। দেখো 1929 সালে সে আবার কি হয়? ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, সে একটা ছোট দেশই হয়ে যায়। বুঝতে পারছো? দেখো তার আয়তন কত? হ্যাঁ, দেখো মাত্র 49, মানে 121 একর, 49, মানে একটা আমাদের জেলার থেকেও ছোট, যেটা হচ্ছে 882 জনসংখ্যা রয়েছে মাত্র 2024 সাল মতে 882 জন জনসংখ্যা রয়েছে। এবং এরা সবাই কিন্তু কি, সবাই হচ্ছে কি সাধারণ মানুষ না, এরা হচ্ছে ওইখানে ধর্ম শিক্ষার জন্য যারা যায় বা ধর্মকে রিসার্চ করার জন্য যারা থাকে তারাই মেনলি এখানে আছে। তাহলে আচ্ছা গেল, এটা রোম গেল। এখন আমরা চলে আসি ক্যাথলিসিজম, এই তত্ত্বটাকে আমরা একটু দেখি। ক্যাথলিসিজমটা কি? প্রোটেস্ট্যান্টিজমটা পথে আসবে। দেখো বলতেছে ক্যাথলিসিজম ইজ আ ক্রিশ্চিয়ান ফেথ কমিউনিটি অ্যান্ড ওয়ে অফ লাইফ। ইট ইজ ওয়ান অফ দ্য মেইন ব্রাঞ্চেস অফ ক্রিশ্চিয়ানিটি অ্যালং উইথ প্রোটেস্ট্যান্টিজম এন্ড অর্থোডক্স। তাহলে প্রথমে ছিল হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান, পরে আবার প্রোটেস্ট্যান্টিজম আসে, ক্যাথলিসিজম থেকে আবার ভাগ হয়ে যায়। যখন ইউরোপে আবার দুটো ধর্ম চালু হয়ে যায়, সেটা হচ্ছে ক্যাথলিক ভাগ হয়ে প্রোটেস্ট্যান্টিজম বলে একটা আসে, সেটা আমরা পরে দেখব। বলছে দেখো ক্যাথলিক্স বিলিভ ইন ট্রিনিটি অ্যান্ড দ্য জিজাস ইজ দ্য মাসিহা। দে বিলিভ ক্যাথলিক চার্চ ওয়াজ ফাউন্ডেড বাই জিজাস ক্রাইস্ট। তারা মনে করে চার্চ জিজাস ক্রাইস্ট নিজে প্রতিষ্ঠা করে গেছে। এবং তারা মনে করে যে পোপ ইজ দ্য প্রিকারসর টু সেন্ট পিটার। এবং পিতর, সাধু পিতর, যেটা যে ছিলেন হচ্ছে কি জিজাস ক্রাইস্টের একজন ডিসাইপল বা শিষ্য, তিনি এই চার্চ প্রতিষ্ঠা করেছেন বলে মনে করা হয়। মানে এটাকে ধরা হয় একদম কেন্দ্রীয়, খ্রিস্টান ধর্মের কেন্দ্রীয় মনে করা হয়, যে এখান থেকে ক্রিশ্চিয়ানিটিটা স্প্রেড করেছে, এখান থেকে ক্রিশ্চিয়ানিটিটা স্প্রেড করেছে। বুঝতে পেরেছো? তারাই মেনলি ধর্মটাকে প্রচার করে। দেখো ক্যাথলিক কথাটা এসেছে কোত্থেকে? দ্য টার্ম ক্যাথলিক কামস ফ্রম দ্য গ্রিক ওয়ার্ড, দেখো ক্যাথলিকোস, হুইচ মিনস ইউনিভার্সাল। ইউনিভার্সাল মানে কি? ক্রিশ্চিয়ানিটির ইউনিভার্সাল পার্টটা মেনলি ক্যাথলিকদের অধীনে। এবং বলছে রোমান ক্যাথলিসিজম ক্যান বি ট্রেসড ব্যাক টু লাইফ অ্যান্ড টিচিং অফ জিসাস ক্রাইস্ট ইন রোমান অকুপাইড, দেখো জুইস প্যালেস্টাইন অ্যারাউন্ড, দেখো 300 CE। ওই যে বললাম 300, কারণ জিসাস ক্রাইস্ট ধর্মপ্রচার শুরু করেছিলেন মাত্র 30 বছর বয়সে। 30 বছর বয়সে তিনি ধর্মপ্রচার শুরু করেছিলেন এবং 33 বছর বয়সে তিনি মারা যান। মানে তার ধর্মপ্রচারের সময়সীমা ছিল মাত্র 3 বছর। তিনি 3 বছর এই ধর্মটা প্রচার করেছেন। ধর্মপ্রচার করেননি তিনি, মানে গডকে প্রচার করেছেন। আর ধর্ম তো মেইনলি তার ডিসাইপলদের দ্বারা একটা গ্রুপ সিস্টেম করেই একটা ধর্ম প্রতিষ্ঠা হয়েছে, তাই তো? এইটা তা ক্যাথলিক কথাটা কোত্থেকে আসলো, কি বোঝা গেল? কিছু ধারণা পাওয়া গেল? জি স্যার। এখন আমরা যখন ইংল্যান্ডের ইতিহাসটা পড়ছি, আমরা যে ক্রিশ্চিয়ানিটি পড়লাম, এটা কি ইংল্যান্ডের ইতিহাস নাকি এটা রোম বা ক্রিশ্চিয়ানিটির ইংল্যান্ডের বাইরের ইতিহাস? ইংল্যান্ডের বাইরের ইতিহাস। তাহলে যেখানে খ্রিস্টান ধর্ম প্রচার শুরু হয়েছে তো অনেক আগে থেকে, এবং প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে 380 খ্রিস্টাব্দে, মানে যীশু খ্রিস্টের মৃত্যুর আরো 350 বছর পরে স্টেট রিলিজিয়ন হয়েছে। কিন্তু তার আগ পর্যন্ত ছোটখাটো হয়তো মানে অস্বীকৃত এরকম আর কি বিভিন্ন ধরনের চার্চ করা, গোষ্ঠী করা, দল করে তারা প্রচার করেছে। এবং 301-এও তো আমরা দেখলাম যে 301-এ আর্মেনিয়া প্রথম খ্রিস্টিয়ান
দেশ হিসাবে সে খ্রিস্টানিটিকে মানে প্যাগানিজম বাদ দিয়ে তারা খ্রিস্টানিটিকে গ্রহণ করে। এখন বিষয়টা হলো এই খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্যই মেনলি কি করত, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করত তারা এই সাহিত্য কর্মের মাধ্যম দিয়ে খ্রিস্টানিটিকে প্রচার করত। সেটাই আমরা এখন এই ইয়াতে পাবো, সাহিত্যে পাবো। তাহলে সাহিত্য ছিল কি, মানে খ্রিস্টান ধর্ম প্রচারের একটা বড় মাধ্যম। তারা বিবলিক্যাল স্টোরিগুলোকে সাহিত্যে রূপদান করত, কোনো নাটকীয় রূপদান করত, দিয়ে মানুষের কাছে প্রচার করত। কারণ কি, তৎকালীন মানুষ কি শিক্ষিত ছিল বলতো? তৎকালীন মানুষ তারা কি বাইবেল পড়তে পারতো, বা তারা কি কোনো লিখিত বই পড়তে পারতো? পড়তে পারতো না। তখন সেটা কি করা হতো, গানের মাধ্যমে ওই এপিকের মতো করে লেখা হতো, তাই তো, সুর দিয়ে, তাই তো, এবং অথবা কোনো ড্রামার মাধ্যমে জনগণের সামনে জিসাস ক্রাইস্টের লাইফ বা টিচিংগুলোকে মেনলি কি করা হতো, উপস্থাপন করা হতো, যাতে কমন পিপল বুঝতে পারে। দোজ হু আর আনএডুকেটেড, হু কান্ট রিড, যারা পড়তে পারে না, তাই তো, তারা যাতে এই নাটক বা কবিতা শুনেই জিসাস ক্রাইস্টের লাইফ এবং টিচিংগুলো যেন তারা বুঝতে পারে। এইভাবে তারা কিন্তু প্রচার করে গেছে। এবং দেখা যাচ্ছে যে তৎকালীন সময়ে যারা পরবর্তীতে খ্রিস্টানিটি গ্রহণ করেছে তার ভিতরে বড় একজন ব্যক্তি ছিলেন হচ্ছে পল। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার সেন্ট পল। হ্যাঁ, সেন্ট পল, হ্যাঁ, যাকে আমরা শোল বলি, তারপর হচ্ছে পল বলা হয় ওটাকে, সেন্ট দিন এত আসবে না। তিনি মেইনলি খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য বড় ধরনের ভূমিকা পালন করেন। ঠিক আছে, এই যে পল দ্য অ্যাপোস্টল, এটা বলতে চাইছিলাম। হ্যাঁ, দেখো, তার নাম ছিল শোল, পরবর্তীতে পৌল হয়ে যায়। এই ব্যক্তি ক্রিশ্চিয়ানিটির মানে বলবো কি একদম কেন্দ্রে, ঠিক আছে তো, যে এর মাধ্যম দিয়ে চার্চ প্রতিষ্ঠা করা হয়েছে মেইনলি। তিনি একজন শক্তিশালী ব্যক্তি ছিলেন। তিনি কিন্তু একজন মানে কি বলবো মানে তিনি খ্রিস্টান ধর্মের একজন বড় ধরনের বিরোধী ছিলেন। যারা খ্রিস্টান ধর্ম প্রচার করতো তাদেরকে তিনি হত্যা করতেন, এমনও ছিল। ঠিক আছে, পরবর্তীতে তিনি একটা মানে মিরাক্লাস কারণে তিনি যা পরবর্তীতে খ্রিস্টানিটি নিজে গ্রহণ করেন এবং তিনি প্রচার করা শুরু করেন। এবং বাইবেলের আমরা বলতে পারি যে অর্ধেকই, বাইবেলের অর্ধেক টিচিংই হচ্ছে এই পলের লেখা। ঠিক আছে তো, মানে পল তিনি যা বলেছেন, তার দর্শনের মাধ্যমে যা কিছু পেয়েছেন, সেটা এই খ্রিস্টের নিউ টেস্টামেন্টের বলা যায় যে অর্ধেকের বেশি। তো এবার আমরা চলে আসি তাহলে ক্রিশ্চিয়ানিটি এবং প্যাগানিজম। দেখো, ক্রিশ্চিয়ানিটি আসার সাথে সাথে কি প্যাগানিজম হারিয়ে গেছে, এরকম যে হঠাৎ করে জাদুর মতো হারিয়ে গেছে এরকম কিছু? হ্যাঁ, না স্যার। নিশ্চয়ই। না স্যার। তার মানে প্যাগানিজম তো চলছেই, সাথে সাথে যারা প্রিচার, যারা খ্রিস্টানিটি প্রচার করছে, তারা কিন্তু পাশাপাশি খ্রিস্টান ধর্ম প্রচার করছে। তার মানে দুটা কিন্তু পাশাপাশি চলছে, এবং মারামারিও চলছে। কিন্তু এটা নিয়ে যুদ্ধ হয়েছে, হত্যা হয়েছে। হ্যাঁ, যে যেমন পেরেছে, মানে কি বলবো, যে যেখানে শক্তিশালী সে তার বিরোধী দলকে হত্যা করেছে, ধর্ম প্রচার করতে দেয়নি, তাই ইত্যাদি চলেছে। তো এই জন্য যেহেতু আমরা অ্যাংলো স্যাকশন পিরিয়ডটা পাচ্ছি 450 থেকে 1050 বা 60, তাই তো, 1066, তাহলে এই সময়ে নিশ্চয়ই ধীরে সুস্থে ওই রোমান, তাই তো, প্রচারকদের মাধ্যম দিয়ে, ক্রিশ্চিয়ান প্রচারকদের মাধ্যম দিয়ে ইংল্যান্ডেও কিন্তু ক্রিশ্চিয়ানিটির প্রচার ধীরে ধীরে শুরু হয়েছে, কিন্তু সেখানে প্যাগানিজমের পরিমাণটা বেশি ছিল। তাই বলছে, দেখো, দ্য লিটারেচার অফ দিস পিরিয়ড ফলস ন্যাচারালি ইনটু টু ডিভিশনস। অতএব পরবর্তীতে আমরা দুটা ভাগে পাচ্ছি, একদল হচ্ছে প্যাগান রাইটার, আর একদল হচ্ছে ক্রিশ্চিয়ান রাইটার। ফরবার মানে কি, যারা প্যাগান তারা কি করছে, তারা পোয়েট্রি লিখছে, সেগুলো কি নিয়ে, তাদের বিশ্বাস নিয়ে। তাই বলছে, দেখো, দ্য ফর্মার রিপ্রেজেন্টস দ্য পোয়েট্রি হুইচ দ্য অ্যাংলো স্যাকশন প্রবাবলি ব্রট উইথ দেম ইন দ্য ফর্ম অফ ওরাল স্যাগাস। মানে ওই যে অ্যাংলো স্যাকশনরা যখন জার্মান থেকে আসলো, তাই তো, জার্মান 3টে ট্রাইব হিসাবে, তখন তারা খ্রিস্টান ছিল না, তখন তারা প্যাগান ছিল। অতএব প্যাগান বিশ্বাসেই তারা তাদের যা কিছু তাদের বিশ্বাসে ছিল, তারা তাদের গান বা স্যাগার মাধ্যমে যা কিছু পেয়েছিল, সেগুলো নিয়ে তারা কবিতা লেখা শুরু করলো। সেগুলো ছিল কি, ক্রুড ম্যাটেরিয়াল আউট অফ হুইচ লিটারেচার ওয়াজ স্লোলি ডেভেলপড অন ইংলিশ সয়েল। মানে মেইনলি প্যাগানিজম থেকে ইংরেজি সাহিত্যটা আস্তে আস্তে উন্নতি লাভ করেছে। অন্যদিকে দ্য লেটার মানে কি, মানে ক্রিশ্চিয়ান রাইটার, এটা দ্য লেটার রিপ্রেজেন্ট দ্য রাইটিং ডেভেলপড আন্ডার টিচিং অফ দ্য মংস মানে কি, ওই যে সেন্ট, তাই তো, যারা খ্রিস্টান ধর্ম প্রচার করছে। আফটার দ্য ওল্ড প্যাগান রিলিজিয়ন হ্যাড ভ্যানিশড, তার মানে প্যাগান রিলিজিয়ন ভ্যানিশ হতে হতে ক্রিশ্চিয়ান মংরা তাদের টিচিংকে, তাই তো, টিচিংকে রিটেনের উপায়ে দেওয়ার জন্য যে সাহিত্যকর্ম শুরু করে, সেটা তাদের মাধ্যমে শুরু হয়। বাট হোয়াইল ইট স্টিল রিটেন ইটস হোল্ডস অন লাইফ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ অফ দ্য পিপল। একটা জিনিস খেয়াল করো,
কোনো একটা মানুষ মনে করো তার বয়স হচ্ছে 30, সে মনে করো একটা ধর্মে ছিল, সে যদি অন্য ধর্মে কনভার্টেড হয়, তার চিন্তা ভাবনা কি সরাসরি চেঞ্জ হয়ে যাবে পুরোপুরি? বলো তো, চেঞ্জ হবে? স্যার চেঞ্জ হবে না, তাই না? তাই বলছে যারা মোটামুটি মনে করো ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছে, কোনো পরিবার হয়তো সপরিবার মিলে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছে, কিন্তু তাই বলে কি তাদের প্যাগান বিলিফ, তাদের প্যাগান অভ্যাস কি মানে চলে গেছে? বলো। স্যার সংস্কৃতি থেকে যাবে। হ্যাঁ, থেকে যাবে। তার মানে যেমন আমরা যদি বলি ক্রিশ্চিয়ানিটি আমাদের এই এশিয়া মহাদেশের ক্ষেত্রে বিশেষ করে ক্রিশ্চিয়ানিটিটা প্রচার হয় কলকাতা কেন্দ্রিক। ফোর্ট উইলিয়াম কলেজ এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং সেখানে একটা বাংলা বিভাগ করা হয়। উইলিয়াম কেরি ছিলেন সেই বিভাগের প্রধান এবং উইলিয়াম কেরি প্রধানত ছিলেন হচ্ছে ধর্মপ্রচারক এবং বলা হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরুই হয়েছে এই উইলিয়াম কেরির যে ধর্ম প্রচারের জন্য সুসমাচার বই লেখার ক্ষেত্রে। দেখো, বাংলা সাহিত্যের ক্ষেত্রেও যে আধুনিকতার ছোঁয়া সেটাও কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য যে বইগুলো লেখা হয়েছিল, মানে সেটা ছিল কি ইংরেজিতে বা ল্যাটিন ভাষায়, সে ল্যাটিন বা ইংরেজিকে তিনি কি করলেন, বাংলায় ট্রান্সলেট করলেন, ট্রান্সলেট করার মাধ্যমে তিনি বাংলাতে প্রচার করলেন। এই জন্য উইলিয়াম কেরির বইটা হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে নিউ টেস্টামেন্টের একটা কেন্দ্র বলা যায়, মানে মূল সোর্স। এবং তিনি বাংলা শিখবেন বলে ওখানে তিনি একটা বাংলা বিভাগই তৈরি করলেন এবং এবং এই ভারতেরই একজন ব্যক্তিকে তিনি তার বাংলা শেখার টিচার হিসাবে গ্রহণ করলেন। তাহলে তিনি বাংলা শিখলেন, শেখার পরে তিনি বাইবেল ট্রান্সলেট করলেন এবং বাংলা, এবং বলা হচ্ছে গদ্য সাহিত্যের শুরুই বাংলা সাহিত্যের ওইখান থেকে। তাহলে মোটামুটি যে কোনো সাহিত্যে যদি আমরা একটু প্রথম দিকে খেয়াল করি, সেটা আরবীয় সাহিত্য হোক, সেটা গ্রিক সাহিত্য হোক, তারপর হচ্ছে সেটা যদি ক্রিশ্চিয়ান রিলিজিয়ন হোক, সেটা যেটাই হোক না কেন, দেখবা যে প্রত্যেকটা ওই ধর্ম প্রচারক বা নীতি নৈতিকতা প্রচারের কেন্দ্র হিসাবে মেনলি সাহিত্যেরটা শুরু হয়েছে। তাই বলছে দেখো যে তারা ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করলেও প্যাগানিজম হারিয়ে গেল, সেই প্যাগান বিলিফ বা ল্যাঙ্গুয়েজ তখনও কিন্তু তাদের ভিতরে থেকেই যায়। ইন রিডিং আওয়ার আর্লিয়েস্ট পোয়েট্রি, এই জন্য যখন আমরা আগের যে কবিতাগুলো পড়বো, ইট ইজ ওয়েল টু রিমেম্বার দ্যাট অল অফ ইট ওয়াজ কপিড বাই দ্য মংস। সেই মংকরা করেছে কি, প্যাগান ধর্মকে কি করেছে, তারা কপি করেছে, মানে প্যাগান সাহিত্যকে তারা কপি করে তারা করে গেছে কি, ওখানে কিছু নাম ধাম চেঞ্জ করে, মনে করো প্যাগান গডের নাম দিয়ে ঈশ্বরের নাম দিয়েছে, জিজাসের নাম ঢুকিয়েছে, বিভিন্ন নবীর নাম ঢুকিয়ে তারা করেছে কি, ওই জিনিসটাকেই ক্রিশ্চিয়ান একটা রূপ দেওয়ার চেষ্টা করেছে। যেমন আমি যেটা বললাম যে ভারতীয় উপমহাদেশে তোমরা যদি দেখো, বিশেষ করে যে মেহেরপুর, কুষ্টিয়া এই এলাকার যে ক্রিশ্চিয়ানরা আছে, এদের আচার আচরণ কিন্তু অনেকটাই হিন্দুইজমের মতো। কথা বুঝতে পারছো? অনেকটাই হিন্দুইজমের মতো। কেমন? প্রথমত ক্রিশ্চিয়ান চার্চগুলোতে কীর্তন করা হয়, কিন্তু ক্রিশ্চিয়ানিতে কিন্তু কীর্তন নেই। বুঝতে পারছো? কীর্তন মানে বুঝি তো, হিন্দুইজমে যে কীর্তন গানগুলো করা হয়, তাই না? হিন্দু ধর্মে যারা আছো তোমরা বুঝবা যে কীর্তন কি বলো তো, এটা তো গান না? হ্যাঁ, সেটা ওই যে গান বলে সারা রাত ধরে। হ্যাঁ, মানে সারা রাত ধরে, হ্যাঁ, ওই জাতীয়, মানে ধর্ম প্রচারের উদ্দেশ্যে তখন করেছে কি, দেখো আমাদের এখনও এরকমভাবে কীর্তন আছে প্রচলিত, যেগুলো ওই হিন্দুইজম থেকেই গ্রহণ করা। ওখানে কি করা হয়েছে, হিন্দুইজমের যে সকল দেবদেবীর নামগুলো আছে ওগুলোকে চেঞ্জ করে ওই ক্রিশ্চিয়ানিটির বিষয়গুলোকে ঢুকিয়ে ওই কীর্তনগুলো ওই সুরেই ওই কথাই আছে, শুধু নামগুলো চেঞ্জ করে তারা কিন্তু ব্যবহার করছে। এমনকি বিয়েতে ক্রিশ্চিয়ান চার্চগুলোতে, বিশেষ করে ক্যাথলিসিজমে এখনও সিঁদুর ইউজ করা হয়। তোমরা হয়তো দেখবা যে অনেক ক্রিশ্চিয়ান আছে যারা সিঁদুর ইউজ করে, মেয়ে বিশেষ করে। দেখছো কিনা জানি না, হয়তো তোমরা যারা এই এলাকার আছো তারা দেখতে পারো। হ্যাঁ, এবং তাদের আচার আচরণ, কথাবার্তা এবং পোশাক আশাকে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অনেকটা ওই হিন্দুইজমের একটা টান আছে। যদিও এখন আধুনিক যারা হচ্ছে আমাদের বয়সে, তাদের ভিতরে পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের দাদি বা আমাদের মা বা তার আগের যারা ছিল তাদের ভিতরে কিন্তু ওই জিনিসগুলো এখনও প্রচলিত আছে। তারা এখনও সিঁদুর ইউজ করে, কিন্তু সিঁদুরটা মেনলি কোন ধর্মের? হিন্দু ধর্মের। তার মানে ওই যে তারা হিন্দুইজম থেকে ক্রিশ্চিয়ানিটি গ্রহণ করেছে, করে তারা কিন্তু পুরোপুরি ক্রিশ্চিয়ানিটির যে ধারাবাহিকতা সেটা গ্রহণ না করে তারা ক্রিশ্চিয়ানিটি হয়তো ধর্মভিত্তিক যে চার্চ ভিত্তিক যে কার্যক্রম সেগুলো গ্রহণ করছে, কিন্তু জীবনধারা কিন্তু ওই হিন্দুইজমের যেমনটা ছিল তেমনই কিন্তু হয়ে আছে। তাই বলছে দেখো, সিমস টু হ্যাভ বিন মোর অর লেস অল্টার টু গিভ ইট আ রিলিজিয়াস কালারিং। দেখো তারা ওই প্যাগানিজমের আর্লিয়াস্ট পোয়েট্রিগুলোকে তারা স্টাডি করেছে, স্টাডি করার মাধ্যমে সেগুলোকে একটু কপি করে কিছুটা রিফর্ম করে ক্রিশ্চিয়ান রিলিজিয়নে কালার দেওয়ার চেষ্টা করা হয়েছে। ঠিক আছে, এই জন্য দেখবা
যে তৎকালীন সময়ের সাহিত্যকর্মের মধ্যে ওই প্যাগানিজমের ধারাও আছে, ওই ক্রিশ্চিয়ানিটির ধারাও ওর ভিতরে যুক্ত আছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস বলা হচ্ছে যে খ্রিস্টান ধর্মের এই যে বিভিন্ন ধরনের তোমার যে ধর্মীয় উৎসবগুলো আছে, এই উৎসবের অনেক কিছুই ওই প্যাগানিজমের কিছু ধর্মের সাথে রিলেটেড, মানে প্যাগানিজমের কালচারের সাথে রিলেটেড। তোমরা যদি ইস্টার সানডে নিয়ে স্টাডি করো, দেখবা যে এই যে তত্ত্বটা এসেছে, যে রিজারেকশনের যে তত্ত্বটা, এই তত্ত্বটা কিন্তু প্যাগানিজমের তত্ত্ব থেকে আসা। ঠিক আছে, প্যাগানিজমের তত্ত্ব থেকে, বিশেষ করে ফিংসের নাম শুনছি আমরা, ফিংস, ইডিপাস রেক্স ছিল। ইডিপাস রেক্স ছিল, কিন্তু ইডিপাস রেক্স একটু আলাদা। ফিংস হলো সে কখনো মরে না, ঠিক আছে? তো সে মরে না, মানে মরে গেলেও সে বলছে তার রিজারেকশন হয়। মানে রিজারেকশন হয় কীভাবে বলছে, তার যখন বয়স হয়ে যায় তখন সে কী করে জানো, সে আগুনে লাফ দেয়, আগুনের লাফ দিলে সে পুড়ে যায়, পুড়ে গিয়ে আবার সে নতুন করে আবার, এটা কি ওইটা আসতেছে নাকি? আচ্ছা, এই এটা সরি আমি একটু মিস করেছি, ফিংস বলতেছি, ফনিক্স, একটার সাথে আরেকটা চলে এসেছে, ফনিক্স বার্ড। হ্যাঁ, এই যে দেখো এই বার্ডটা, হ্যাঁ, দ্য ফনিক্স ইজ আ লেজেন্ডারি বার্ড। ফনিক্স সাইকেল আছে না? চায়না। হ্যাঁ, বলছে ফনিক্স ইজ আ লেজেন্ডারি বার্ড দ্যাট ইজ রিবর্ন ফ্রম ইটস অ্যাশেস, সিম্বলাইজিং ইমর্টালিটি অ্যান্ড রিনিউয়াল। দেখো, ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য সান অ্যান্ড হ্যাজ অরিজিন ইন গ্রিক মিথোলজি। এটা গ্রিক মিথোলজির একটা ব্যাপার। এটাতে বিশ্বাস করা হয় যে তার যখন বয়স হয়ে যায়, রিবার্থের প্রয়োজন হয়, তখন সে কী করে, আগুনে ঝাঁপ দেয়, আগুনে ঝাঁপ দিলে সে পুড়ে ছাই হয়ে যায়, ওই ছাই থেকে আবার নতুন করে সে জন্মগ্রহণ করে। তাহলে এই যে আমাদের যে ক্রিশ্চিয়ানিটির যে ইয়েটা আসলো, এটা কি এইটুকু এরকম আসলো না, জিসাস ক্রাইস্ট মারা গেল, তিনি আবার কী হলেন, সেখান থেকে রিজারেক্টেড হলেন। হ্যাঁ, এরকম একটা রূপ দেওয়া আছে। দেখো এই যে এখানে ফনিক্সের বিষয়টা বলা আছে। ওকে, পটারে ছিল। হ্যাঁ বলো। হ্যাঁ, এটা হ্যারি পটারে ছিল স্যার। ওই বার্ডটা হচ্ছে আপনার যখন মানে বয়স হয়ে যায় তখন ও নিজে থেকে ফায়ারে জাম্প করে জ্বলে পুড়ে তখন অ্যাশ থেকে আবার নতুন করে রিবার্থ হয়, অনেক স্ট্রং হয়ে যায় হ্যাঁ, তাহলে পূর্বের তুলনায়। ওই যে তাহলে কি হচ্ছে, ওই যে হ্যারি পটারের যিনি জেকে রলিং, তিনি যে লিখছেন, তাই না, উনি কি করছেন, ওই থাকেন থেকে গ্রহণ করেছে, তাই তো, প্যাগানিজমের বিশ্বাস থেকে গ্রহণ করে তিনি এই গল্পটা বানিয়েছেন। ঠিক আছে, এরকম। তাই বলছে দেখো, দ্য কামিং অফ ক্রিশ্চিয়ানিটি মিন্ড নট সিম্পলি আ নিউ লাইফ অ্যান্ড লিডার ফর ইংল্যান্ড। তার মানে ক্রিশ্চিয়ানিটি আসা মানে শুধু যে নতুন জীবনধারা, নতুন লিডিং, তা না। ইট মিনস অলসো দ্য ওয়েলথ অফ আ নিউ ল্যাঙ্গুয়েজ। তার মানে ধর্ম কি ভাষাতেও একটা প্রভাব বিস্তার করে না? ভাষার ক্ষেত্রেও কেমন দেখা যাচ্ছে, একই গ্রামের পাশাপাশি, মনে করো আমরা একই গ্রামের, একজন হচ্ছে খ্রিস্টান ধর্মের, একজন মুসলিম ধর্মের, একজন হিন্দু ধর্মের, তিনজনের কথাবার্তা কি এক ধরনের হবে বলো তো? না স্যার, একটু ডিফারেন্ট হয়। ডিফারেন্ট হবে, তাই না? কারণ তার কালচার, তার খাওয়া দাওয়া, তার পোশাক আশাক এবং এমনকি কথার টোনের ভিতরেও একটু হলো পার্থক্য, যেটা আমাদের এলাকাতে দেখি যে আমাদের কিন্তু হিন্দুইজম, ক্রিশ্চিয়ানিটি এবং ইসলাম প্রায় কাছাকাছি, আমরা একসাথে খেলি, একসাথে বসি সবাই, কিন্তু তার ভিতরেও কথাবার্তা কিন্তু একটা পার্থক্য আছে। যে হিন্দু ধর্মের যারা আছে তাদের কথা দিলে বোঝা যায় এটা হচ্ছে হিন্দু বা এরা হচ্ছে মুসলিম। এটা আমরা এটা বেশ ভালো করে খেয়াল করতে পারি যে আমাদের কথাবার্তা একই সাথে থাকি, একই গ্রামে পাশাপাশি থাকা, তারপরেও কথার টোনের ভিতরে কেমন একটা পার্থক্য আছে। তারপরে একটা নতুন ধর্ম মানে তার ল্যাঙ্গুয়েজটাও একটু ডিফারেন্ট হয়ে যাওয়া। দেখো, দ্য স্কুপ ইজ নাও রিপ্লেসড বাই দ্য লিটারি মঙ্ক। তার মানে আগে যারা প্যাগানিজমের যারা সাধু ছিল তাদেরকে স্কুপ বলা হতো, আর যারা খ্রিস্টান ধর্মের হলো তাদেরকে বলা হয়ে গেলো কি, মঙ্ক। অ্যান্ড দ্যাট মঙ্ক, দো হি লিভস অ্যামং কমন পিপল, স্পিক্স উইথ দ্য ইংলিশ টাং, হ্যাজ বিহাইন্ড অল দ্য কালচার অ্যান্ড লিটারি রিসোর্স অফ দ্য ল্যাটিন ল্যাঙ্গুয়েজ। তার মানে এই যে ক্রিশ্চিয়ানিটি তো মেনলি প্রচার হয়েছে ল্যাটিন ল্যাঙ্গুয়েজে, তাই না, ল্যাটিন ভাষায়। তাহলে সে ল্যাটিন ভাষার ধর্মগুলো, ধর্মীয় কথাবার্তা যখন ইংরেজিতে আসবে, তখন কি অটোমেটিক ল্যাটিন ভাষা ইংরেজির ভিতরে ঢুকে যাবে কিনা? যেমন ইসলাম ধর্মের আরবি ভাষা, ফার্সি ভাষার অনেক কিছু কি আমাদের বাংলা ভাষার ভিতরে ঢুকে গেছে না বলো? যখন হিন্দু তখন ছিল সংস্কৃত, তারপর যখন ইসলাম প্রচার করতে আসলো এখানে, সেখানে ফার্সি এবং আরবি ঢুকে গেল। তারপর যখন ক্রিশ্চিয়ানিটি আসলো, সেখানে আবার পর্তুগিজ থেকে শুরু করে তোমার যারা ওই ইউরোপ কান্ট্রি যারা আসলো, ওদের ভাষাও কিন্তু আমাদের বাংলা ভাষার সাথে চলে আসলো, দিয়ে বাংলা অনেকটা রিচ হয়ে গেল। তো এরকমভাবে ইংলিশ তো ছিলই কমন পিপলের ভাষা, কিন্তু যখন খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যে ওই খ্রিস্টান ধর্মের যে মানে ভাষা তত্ত্ব, যেগুলো ল্যাটিন শব্দের প্রথম তৈরি করা হলো, সেগুলো কিন্তু অটোমেটিক ইংরেজির মধ্যে ঢুকে গেল, কারণ সব ওয়ার্ডের তো আর ইংরেজি করা যাচ্ছে না,
সব ওয়ার্ডের তো আর বাংলা করা যায় না, তাই না? সেগুলোকে আমরা সরাসরি ওগুলোকে ধরেই নিই, ওগুলো বাংলার মতো করেই করে নিই আমরা। ঠিক ওরকমভাবে লিটারি রিসোর্স বেড়ে গেল। দ্য ইফেক্ট ইজ সিন ইনস্ট্যান্টলি ইন আওয়ার আর্লি প্রোজ অ্যান্ড পোয়েট্রি, যেগুলো আমরা আর্লি প্রোজ এবং পোয়েট্রিতে পাচ্ছি। আচ্ছা, এইগুলো যে আমি পড়াচ্ছি এগুলো খেয়াল রাখবে, কারণ ফিচার আসতে পারে শর্ট নোটে অনেক সময়, যে রাইট ডাউন দ্য ফিচার্স অফ অ্যাংলো স্যাক্সন পোয়েট্রি, তখন কিন্তু এই যে প্যাগানিজমের, ক্রিশ্চিয়ানিটির এই কথাগুলো কিন্তু আসবে। কি কথাগুলো কি বুঝতে পারছো তো? জি স্যার। হ্যাঁ, বইগুলো অল্প অল্প করে দেওয়া আছে, আমি কিন্তু একটু বেশি কথা বলতে হচ্ছে। হ্যাঁ, যে কথা অল্প এখানে বইয়ে, কিন্তু এই কথাগুলোকে বোঝানোর জন্য আমাকে আরো বাড়তি কথা নিয়ে আসতে হচ্ছে। এই জন্য কিন্তু একটু ধৈর্য হারালে হবে না। এই একটা সাবজেক্ট যেটা পড়তে গেলে একটু বিরক্ত বোধ আসবে, আমি আগেই বলেছি, কিন্তু বিরক্ত হওয়া যাবে না। ক্লাসে শেষ পর্যন্ত থাকলেই আলটিমেটলি দেখবো যে তোমার ভিতরে একটা বোধ তৈরি হয়ে গেছে, যেটা তোমাকে একটা কমপ্লিট ধারণা দিবে। যদিও কমপ্লিট ধারণা ইংরেজি সাহিত্যে বা কোনো মানে ইয়াতে ইতিহাসে পাওয়া সম্ভব না, তাই তো? তাহলে এটা গেল। এবার হচ্ছে নর্দাম্বিয়ান লিটারেচার। নর্দাম্বিয়া কেন বলছে? কারণ এইখানেই মেনলি ক্রিশ্চিয়ানিটির কেন্দ্রটা প্রতিষ্ঠিত হয়, ইংল্যান্ডে। তারপরে দেখো, ইন জেনারেল 2 গ্রেট স্কুলস অফ ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স কেম ইনটু ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডে 2 ধরনের ক্রিশ্চিয়ান প্রচারক আসলো, দল আসলো। স্কুল মানে কিন্তু দল। কিভাবে? অ্যান্ড স্পিডিলি পুট অ্যান এন্ড টু দ্য ফ্রাইটফুল ওয়ার্স দ্যাট হ্যাড ওয়েজ কন্টিনিউয়ালি অ্যামং দ্য ভেরিয়াস পেটি কিংডমস অফ দ্য অ্যাংলো স্যাক্সন। তাহলে অ্যাংলো স্যাক্সনদের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, তাই তো? ক্রিশ্চিয়ান প্যাগানিজমের মধ্যে যুদ্ধ, প্যাগানিজমের মধ্যে যে যুদ্ধ হচ্ছিল, সেই যুদ্ধগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। কারণ কি? ক্রিশ্চিয়ান ধর্ম প্রচারের কারণে মোটামুটি অন্তদ্বন্দ্বগুলো শেষ হয়ে যায় এবং সবাই একটা নির্দিষ্ট ধর্মের অধীনে চলে আসে। একটা নির্দিষ্ট ধর্মের অধীনে আসার কারণেই, তাই তো, তাদের ভিতরে যে পার্থক্যগুলো ছিল সেই পার্থক্যগুলো কিন্তু শেষ হয়ে গেল। যেমন বিশেষ করে আমরা জানি হিন্দুইজমের মধ্যে কয়েকটা সেক্ট আছে না, আছে না, ভাগ আছে না, ব্রাহ্মণ, বৈশ্য, তাই এরকম ভাগ আছে। সবচেয়ে লো লেভেলের কারা বলো তো? লো লেভেলের সবচেয়ে লো কারা? লো কাস্টের কারা? মুচিরা। হ্যাঁ, ওদেরকে কি বলা হয়? আমি ঠিক এই বিষয়টা শূদ্র। মুচি চামার মানে কি জানি। আচ্ছা, যাও। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। আচ্ছা, হিন্দু ধর্মের কেউ যদি না, ব্রাহ্মণ তো ওদের আচ্ছা, আমি একটু দেখি। হ্যাঁ, আমরা এগুলো আবার সঠিক না কি জানো, আমি আবার ধর্ম নিয়ে কথা বলতে ভয় পাই তো, কারণ সঠিকভাবে না বলতে হলে অনেকে হিন্দু ধর্মের মুচি বলে জাত, তাই তো? না, মুচি তো একটা একটা গোষ্ঠী যারা একটা কাজ করে, তাই না? শূদ্র মনে হয়। এই যে বৈশ্য শূদ্র, হ্যাঁ, আমি এটা ভুলে যাই বারবার। এই যেখানে দেওয়া আছে, হ্যাঁ, প্রথমে হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর হচ্ছে বৈশ্য এবং শূদ্র, নাকি? শেষে এই যে শূদ্র। এদিকে দেখানো হচ্ছে, দেখো, যে ব্রাহ্মণের দিয়ে কিভাবে দিয়ে দেখাচ্ছে, দেখো, এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই হচ্ছে 4টা ভাগ। এর ভিতরে সবচেয়ে লো কাস্টের হচ্ছে এই যে শূদ্ররা। বলছে শূদ্র যেহেতু ঈশ্বরের ব্রহ্মার পা থেকে সৃষ্টি হয়েছে, তাই এ বর্ণের লোকদের একমাত্র কাজ হলো ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের সেবা করা। যেমন এখানে আরও বিভিন্ন ময়মনসিংহ গীতিকা বা অন্যান্য ইয়াতে আছে, এদেরকে ধরা হয়। এখন এখানে একটা মানে ইসলাম এবং খ্রিস্টান ধর্মের একটা বড় ব্যাপার ছিল এখানে, যে সহজেই এই দুটা ধর্মের ভিতরে কোনো জাত নাই। তাহলে এই খ্রিস্টান এবং ইসলাম ধর্মের মধ্যে কিন্তু কোনো জাত নাই। জাত বিভেদ আছে, এমনি ভাগ আছে, ধর্মীয় বিশ্বাসের ভাগ আছে, কিন্তু জাত ভাগ যেটা, সেটা কি আছে ইসলাম ধর্মে? আমার হয়তো না জানা থাকতে পারে। হ্যাঁ, তার মানে একই মসজিদে সবাই কিন্তু কি নামাজ পড়তো একসাথে বসে, নাকি? এখানে ধনী বা গরিবের কোনো পার্থক্য নাই, আছে কিনা? এক কাতারে এক লাইনে, তাই না? ক্রিশ্চিয়ানিটি তো একই অবস্থা। তাহলে এইখানে বিশেষ করে যখন ইসলাম এবং খ্রিস্টান ধর্মটা এখানে আসলো, সবচেয়ে সহজেই, বিশেষ করে খ্রিস্টান ধর্মের ক্ষেত্রে আমি বলতে পারবো, ইসলাম ধর্মের ক্ষেত্রে বলতে পারবো না, সহজে গ্রহণ করেছে হচ্ছে এই যে লো কাস্টের মানুষগুলো। কারণ তারা হয়তো লো থেকে একটু মানে সমানে আসতে পেরেছে, জাত বিভেদটা তারা হয়তো ভাঙতে পেরেছে। যদি এটা না আসতো, তারা জাত বিভেদটা কখনোই শেষ হতো না, ঠিক আছে? অতএব ওই দেখা যায় যে অধিকাংশ, যদি আমরা একটু ক্রিশ্চিয়ান, বিশেষ করে আমার যেহেতু ক্রিশ্চিয়ান ধারণায় আছে, তো ওদিক থেকে যদি আমি ভাবি, তাহলে আমাদের যে সকল ক্রিশ্চিয়ান মানুষগুলো এদিকে আছে, অধিকাংশই কিন্তু এই লেভেল থেকে আসা। এটা আমাকে স্বীকার করতে হয় বা বলতেই হয়, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই এর ভিতরে অনেকে উঁচু লেভেলেরও ছিল, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই লেভেলের। তার মানে তোমাকে বুঝতে হচ্ছে যে কি হচ্ছে, যে ওই যে মানে কি বলবো, যেগুলো ছিল খুবই পেটি,
বা হচ্ছে অনেক ছোট লেভেলের, সেগুলো কি হচ্ছে আস্তে আস্তে উপরে উঠে আসছে। হ্যাঁ, এরপর দেখো, তাহলে বললাম কি দুই ধরনের স্কুল ক্রিশ্চিয়ান ইনফ্লুয়েন্স কিন্তু ইংল্যান্ডে এসেছে। দ্য ফার্স্ট অফ দিস আন্ডার দ্য লিডারশিপ অফ অগাস্টিন। এই অগাস্টিনের নামটা একটু খেয়াল করবা, কারণ দ্য এজ অফ অগাস্টাস বা এরকম কিছু কথা আসবে কিন্তু আমাদের, পেয়েছিলাম না হিস্ট্রিতে। জি স্যার। হ্যাঁ, দেখো কেম ফ্রম রোমান, দেখো রোম, তাহলে রোম থেকে অগাস্টাইনের লিডারশিপে, তিনি একজন সেন্ট ছিলেন, তিনি এসেছিলেন ইংল্যান্ডে। ইট স্প্রেড ইন দ্য সাউথ অ্যান্ড সেন্টার অফ ইংল্যান্ড। যেমন ইসলাম ধর্ম প্রচারের ক্ষেত্রে বাংলাদেশে কি একজন সাধু শুধু আসছে, নাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধুরা এসে ইসলাম ধর্ম প্রচার করেছে? বলো। স্যার সিলেটে বিভিন্ন একজন, দেশ থেকে বিভিন্ন। হ্যাঁ সিলেটে একজন, তারপর হচ্ছে কক্সবাজারে তোমার হচ্ছে চট্টগ্রামে একজন আছে, বগুড়াতে আছে, মহস্তানগড়ে আছে, তাই না? তারপর হচ্ছে এদিকে তোমার খুলনার হচ্ছে যে বাগেরহাটে আছে বিভিন্ন সাধু বা সেন্ট, তাই তো, পীর, তারা বিভিন্ন সময় এসে তারা কি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ইসলাম ধর্ম প্রচার করেছে। ঠিক ওইরকমভাবেও ইংল্যান্ডে দুটা দল এসেছিল। ফার্স্ট দলটা হচ্ছে কি অগাস্টিনের নেতৃত্বে এসেছিল। তারা কোথায় প্রচার করলো? ইংল্যান্ডের সাউথ এবং সেন্টারে তারা খ্রিস্টান ধর্ম প্রচার করলো, স্পেশালি ইন দ্য কিংডম অফ ইসেক্স। এই নামটা একটু খেয়াল করবা। ইট ফাউন্ডেড স্কুলস অ্যান্ড পার্শিয়ালি এডুকেটেড দ্য রাফ পিপল। ওই যে তারা স্কুল প্রতিষ্ঠা করলো। খ্রিস্টান ধর্মের তিনটা, যেখানেই যায় তারা তিনটা কাজ বিশেষ করে করে। প্রথমত তারা একটা চার্চ প্রতিষ্ঠা করে, এবং চার্চের অধীনে তারা প্রথমত একটা স্কুল প্রতিষ্ঠা করে, সেখানে তারা একটা ক্লিনিক বা হসপিটাল প্রতিষ্ঠা করে, সেখানে একটা বোর্ডিং স্কুল করে। ঠিক আছে, তো এই তিনটা জিনিস মেনলি করে। তোমরা যেখানেই দেখবা যে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রাইমারি স্কুলগুলো প্রধানত দেখবা যে বিভিন্ন শহরের প্রথম স্কুলগুলোই ছিল হচ্ছে এই চার্চের অধীনে, প্রথম আধুনিক যে শিক্ষা ব্যবস্থার অধীনে। প্রত্যেকটা জেলাতে তারা যেখানে খ্রিস্টান ধর্ম প্রচার করেছে দেখবা যে প্রথম স্কুলগুলো মেনলি এই চার্চের অধীনে প্রতিষ্ঠিত হওয়া। তার মানে এরকম তারা যেখানেই গেছে তারা কি করেছে, তারা স্কুল প্রতিষ্ঠা করেছে এবং ওই অশিক্ষিত মানুষগুলোকে তারা শিক্ষিত করার চেষ্টা করেছে। বাট ইট প্রডিউস নো লাস্টিং লিটারেচার। কিন্তু যেহেতু ধর্মপ্রচার তো আর সাহিত্যের কাতারে খুব বেশি শক্তিশালী প্রভাব বিস্তার করতে পারে না, সরাসরি ধর্মপ্রচারগুলো, সেগুলো যদি মোরালিটি বা অন্যান্য চরিত্রের মাধ্যমে হয় সেগুলো আমরা পাবো। যেমন আমরা যে তোমার যে এলিজাবেথের এজে যখন ঢুকবো তখন দেখবো যে বিশেষ করে ড্রামা যেগুলো বাইবেলকে কেন্দ্র করে, বাইবেলের গল্পগুলোকে কেন্দ্র করে তারা ড্রামা লিখছে পরবর্তীতে, তাই না? তো এই জন্য এখান থেকে আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। দ্য আদার আন্ডার দ্য লিডারশিপ অফ দ্য সেন্টলি এইডেন। তাহলে প্রথমজন আসলো কোথা থেকে? সরাসরি রোম থেকে। নাম ছিল হচ্ছে কি সেন্ট অগাস্টিনের অধীনে। আর একজন আসলো, দেখো এইডেন কেম ফ্রম আয়ারল্যান্ড। তার মানে আয়ারল্যান্ড হয়ে ইংল্যান্ডে ঢুকলো। তাহলে একদল গিয়েছিল প্রচার করতে রোম থেকে আয়ারল্যান্ডে, তারপরে আয়ারল্যান্ড থেকে তারা ঢুকলো কোথায়? ইংল্যান্ডে, তাই তো? বলছে হুইচ কান্ট্রি হ্যাড বিন ফর সেঞ্চুরিজ আ সেন্টার অফ রিলিজিয়ন। কারণ ইংল্যান্ডের আগেই আয়ারল্যান্ডেই খ্রিস্টান ধর্মটা মেনলি প্রচারিত হয়েছিল। অ্যান্ড এডুকেশন ফর অল ওয়েস্টার্ন ইউরোপ। এবং এই খ্রিস্টান রিলিজনের অধীনে আয়ারল্যান্ডেই মেনলি ওয়েস্টার্ন ইউরোপের শিক্ষা প্রচারের ক্ষেত্রে তারা বড় ধরনের ভূমিকা প্রচার করেছে। এরপর হচ্ছে দেখো দ্য মংস অফ দি স্কুল লেবার চিপলি ইন নর্দাম্ব্রিয়া। তাহলে এখানকার যে মংকরা ছিল বা সেন্টরা ছিল তারা কি করলো? নর্দাম্ব্রিয়াতে তারা কি করলো? ব্যাপক পরিমাণে পরিশ্রম করলো শিক্ষা এবং ধর্ম দুটাকে প্রচার করার জন্য। অ্যান্ড টু দেয়ার ইনফ্লুয়েন্স উই ও অল দ্যাট ইজ বেস্ট ইন অ্যাংলো স্যাকশন লিটারেচার। অতএব অ্যাংলো স্যাকশন লিটারেচারে বেস্ট বলে যা ছিল তা মেনলি এই নর্দাম্ব্রিয়াতে যে মঙ্কেরা ধর্ম প্রচার করেছে, শিক্ষা প্রদান করেছে, তাদের কাছ থেকে এসেছে অ্যাংলো স্যাকশন পিরিয়ডের বেস্ট রাইটিংগুলো। ইট ইজ কল্ড দ্য নর্দাম্ব্রিয়ান স্কুল। ইট ইজ, দেখো, ইটস সেন্টার ওয়াজ দ্য মোনাস্টারিস অ্যান্ড অ্যাবি। আমরা টিনটা অ্যাবি পড়েছি না উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের? এই অ্যাবি কি জিনিস? তাহলে অ্যাবি হচ্ছে কি? ওই যে অ্যাবি মানে চার্চ। হ্যাঁ, চার্চ, তাই তো, বা ধর্মীয় কেন্দ্র। সে মোনাস্টারি বা অ্যাবি তারা সৃষ্টি করেছিল, সাচ অ্যাজ জ্যারো অ্যান্ড হুইটবাই অ্যান্ড দি ইটস থ্রি গ্রেট নেমস আর দেখো বেড, কেডমন অ্যান্ড কিনেউলফ। তার মানে এই যে ক্রিশ্চিয়ান সাহিত্য শুরু হওয়ার পর, দেখো ক্রিশ্চিয়ান সাহিত্যের পূর্বে আমরা কি কোনো নাম পেয়েছি? প্যাগানিজমের কোনো ব্যক্তির নাম পেয়েছি? রাইটারের নাম পেয়েছি অ্যাংলো স্যাকশন পিরিয়ডে? সবাই কিন্তু অ্যানোনিমাস, আমরা কিন্তু ওদের কোনো নাম পাই নাই। কিন্তু যখন ক্রিশ্চিয়ান সাহিত্য শুরু হলো তখন আমরা বিশেষ করে এই তিনটা নাম পাচ্ছি, বেড, কেডমন এবং কিনেউলফ। এই জায়গা থেকে কিন্তু আমাদের ব্রিফ কোশ্চেন ভালোই আসে এবং শর্ট কোশ্চেন আসে, এই জায়গাটা খেয়াল রাখবো। তাহলে প্রথমে হচ্ছে দেখো বেড, ভেনারেবল বেড। হ্যাঁ, ভেনারেবল বলা হচ্ছে কেন? ভেনারেবল মানে বুঝো তো? ভেনারেবল মানে কি? অনারেবল, খুবই শ্রদ্ধার,
পাত্র বা শ্রদ্ধেয়। শ্রদ্ধেয়, হ্যাঁ, বা যেহেতু তাই বলতে দেখো ভেনারেবল বেড অ্যাজ হি ইজ কল্ড, যেমনটা তাকে ডাকা হয়ে থাকে, আর ফার্স্ট গ্রেট স্কলার অ্যান্ড দ্য ফাদার অফ আওয়ার ইংলিশ লার্নিং। খেয়াল রাখো এই জায়গায় যেখানে দাগিয়ে রাখবা, দ্য ফাদার অফ আওয়ার ইংলিশ লার্নিং। ঠিক আছে, আমাদের কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছে, এখান থেকে ব্রিফ শর্ট এরকম করে আসবে, একটু খেয়াল রাখবা। রোড অলমোস্ট এক্সক্লুসিভলি ইন ল্যাটিন, তিনি আবার ল্যাটিনে লিখতেন, তার মানে তিনি ইংরেজিতে লেখেননি, তিনি লিখছেন কিসে? ল্যাটিনে। হিজ লাস্ট ওয়ার্ক দ্য ট্রান্সলেশন অফ দ্য গোসপেল অফ জন, এই যে দেখো গোসপেল অফ জন কি বলো তো, বাইবেলের না ঘটনাটা? গোসপেল অফ জন বলা হচ্ছে ক্রিশ্চিয়ানিটিতে 4টা গোসপেল আছে। দেখো ক্রিশ্চিয়ানিটির নিউ টেস্টামেন্টে 4টা গোসপেল আছে। স্যার, চারটার ভিতরে কি গোসপেলে কি একটা? ভাগ বলো। বলতেছি স্যার, চারটার ভিতরে গোসপেলে কি একটা? দেখো এই যে এখানে বলা হচ্ছে, হ্যাঁ, গোসপেল স্যার অফ গোস্পেল অর্থ কি ভাগ? না, গোসপেল অর্থ হচ্ছে, গোসপেল মিনিং হচ্ছে সুসমাচার। গোসপেলের মিনিংটা হচ্ছে গুড নিউজ, এরকম আর কি। দেখো বা টিচিং অফ জিজাস ক্রাইস্ট, এরকমটা বলতে, গুড নিউজ। ইয়েস, দ্য ওয়ার্ড গোসপেল কাম ফ্রম দ্য ওল্ড ইংলিশ। দেখো দেখো ইংলিশ গড মিনিং গুড, দেখো গো, গো থেকে, তাই তো। স্পেল মানে কি? স্পেল মানে নিউজ। দেখো এই যে তাহলে হচ্ছে গোসপেল এই শব্দ থেকে। ইন ক্রিশ্চিয়ানিটি দ্য টার্ম গুড নিউজ রেফার টু দ্য মানে স্টোরি অফ স্বর্গীয় বার্তা বা হ্যাঁ জিজাস ক্রাইস্ট। যে মূল কথা হলো জিজাসের টিচিং, তার জীবন, তাই তো, তার প্রচার, এইগুলোকে নিয়ে গোসপেল বলা হয়। আর এই গোসপেল মেনলি হচ্ছে ম্যাথিউ, মার্ক, লুক এবং জন, এই চারজনই ছিল কিন্তু তার ডিসাইপল, বা তার হচ্ছে ছিলেন, হচ্ছে শিষ্য ছিলেন, সাহাবী ছিলেন। তারাই মেনলি এই গোসপেলটাকে প্রচার করে। ঠিক আছে তো? তো তিনি কোনটা কি করছেন? গোসপেল অফ জন, এইটাকে তিনি ট্রান্সলেট করছেন। এই যে গোসপেল অফ জনটাকে তিনি মেনলি ট্রান্সলেট করেছেন। তাহলে দেখো ইনটু অ্যাংলো সেকশন, তাহলে ল্যাটিন থেকে তিনি আবার অ্যাংলো সেকশনে ট্রান্সলেট করলেন। অ্যাংলো সেকশন ল্যাঙ্গুয়েজ, আমরা ইংলিশ কিন্তু এখনো পাই নাই, হ্যাভিং বিন আনফর্চুনেটলি লস, কিন্তু এটা আমরা হারিয়ে ফেলি। মাস্ট টু আওয়ার রিগ্রেট দেয়ার ইজ হিজ বুকস অ্যান্ড দ্য স্টোরি অফ হিজ জেন্টাল হিরোইক লাইফ মাস্ট বি এক্সক্লুডেড ফ্রম। আচ্ছা গেল, এগুলো আমাদের দরকার নেই। দেখো এইখানে কি বলা হচ্ছে, তার পরবর্তীতে দেখো, এবং পরবর্তীতে তিনি আরও বেশি নাম্বার লিখছেন, হচ্ছে ওভার 14 নাম্বার, তার কাজ ছিল 14 নাম্বার, যেগুলো নলেজের, দেখো কাভার দ্য হোল ফিল্ড অফ হিউম্যান নলেজ ইন ইস ডে, মানে তৎকালীন সময়ের, অ্যান্ড ওয়ার সো অ্যাডমারেবলি রিটেন দ্যাট দে ওয়ার ওয়াইডলি কপিড অ্যাজ টেক্সট বুক রাদার মনোস্ক্রিপ্টস ইন নিয়ারলি অল দ্য মোনাস্টারি স্কুলস অফ ইউরোপ। তারপর ইউরোপে যত মোনাস্টারি স্কুল হয়েছিল সব এই বেডের লেখা বইগুলোকে তারা সেখানে টেক্সট বুক হিসাবে ব্যবহার করছিল। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বইটা একটু খেয়াল রাখবো, দ্য ওয়ার্ক মোস্ট ইম্পর্টেন্ট টু আস ইজ দ্য ইক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ দ্য ইংলিশ পিপল। এখন শব্দটার কোন ওয়ার্ডটা তোমাদের কাছে অপরিচিত বলো? ইক্লেসিয়াস্টিক্যাল নাকি? ইক্লেসিয়াস্টিক্যাল এটার মানে কি? এটা হচ্ছে বিবলিক্যাল বা ধর্ম রিলেটেড। দেখো ইক্লেসিয়াস্টিক্যাল, এটার মানে হচ্ছে রিলেটিং টু দ্য ক্রিশ্চিয়ান চার্চ অর ইট ক্লার্জি, মানে চার্চ এবং ক্লার্জি রিলেটেড। তার মানে কবে চার্চ প্রতিষ্ঠা হয়েছে, সেই চার্চের প্রধান কে ছিল, তারপরে প্রধান কে ছিল, তারপরে প্রধান কে ছিল, কারা কীভাবে প্রচার করছে, এই বিষয় নিয়ে হিস্ট্রি, মানে এটাও ধর্মের সাথে রিলেটেড। তার মানে ইংরেজি সাহিত্যের অ্যাংলো সেকশন পিরিয়ডের প্রথম সাহিত্যকর্ম শুরু হয়েছে কিসের উপর ভিত্তি করে? ধর্মের উপর ভিত্তি করে, তাই তো? ধর্মের উপর ভিত্তি করে। ইট ইজ ফ্যাসিনেটিং হিস্ট্রি টু রিড ইভেন নাও, এবং এটা এখনও খুব ফ্যাসিনেটিং, এখনও পড়লে বলছে উইথ কিউরিয়াস কম্বিনেশন অফ অ্যাকুরেট স্কলারশিপ অ্যান্ড ইমেন্স ক্রেডিবিলিটি। তো যাই হোক বলতেছে, ইন অল স্ট্রিক্টলি হিস্ট্রিক্যাল ম্যাটার্স বেড ইজ আ মডেল, এভরি নন অথরিটি অন দ্য সাবজেক্ট ফ্রম, এগুলো আরও বলছে, ওগুলো আমাদের অত দরকার নেই। দেখো কিছু কিছু জায়গায় আমরা বাদ দিয়ে পড়বো, যেগুলো আমাদের অত, জাস্ট আমরা বেডকে চিনলাম, তিনি হচ্ছেন, তার বইটা হলো কি ইংলিশিয়াল হিস্ট্রিক্যাল অফ ইংলিশ পিপল, আর হচ্ছে তিনি গসপেল অফ জন কি করেছেন, ট্রান্সলেট করে তিনি অ্যাংলো সেকশন ভাষাতে নিয়ে এসেছেন, এবং তাকে কি নামে বলা হয়ে থাকে? ভেনারেবল বেড, এবং তাকে বলা হয়ে থাকে ফাদার অফ ইংলিশ লার্নিং। ঠিক আছে, এই কথাগুলো একটু ভালো করে খেয়াল করবা। এরপর আমরা চলে আসবো কেডমনটাকে, আরেকজনের নাম, তাই তো? দেখো নাও মাস্ট টু হিম দ্য মাস্টার অফ হেভেন, দেখো মাস্টার অফ হেভেন বলা হচ্ছে। হ্যাঁ, মাস্টার অফ হেভেন কে?
দ্য মাইটি অফ দ্য মেকার, দ্য ডিডস অফ দ্য ফাদার, মানে গডকে বোঝানো হচ্ছে, দ্য থট অফ হিস হার্ট, তিনি হচ্ছে লর্ড, হ্যাঁ, হি লর্ড এভারলাস্টিং ইস্টাবলিশ অফ ওল্ড মানে ওল্ড দ্য সোর্স অফ ওয়ান্ডার্স, তিনি করলেন কি দেখো, ক্রিয়েটার হলি থিংস ইত্যাদি ইত্যাদি, তো এগুলো তিনি লিখেছেন, এই কথাগুলো লিখেছেন কে, এ হচ্ছে ক্যাডমন, হ্যাঁ। তাকে বলা হচ্ছে, এই জায়গা থেকে যদি আমরা কিন্তু বাদ দিয়ে পড়ছি, ভালোভাবে একটু খেয়াল করবা, বই যেহেতু সাথে আছে তোমাদের আর ভিডিওটাও থাকবে, তোমরা ওই জায়গাগুলো পড়বা, সব পড়ার দরকার নেই। বলছে দেখো, ইন বিয়ল্ফ অ্যান্ড দ্য ফ্র্যাগমেন্টস অফ আর আর্লিয়ার পোয়েট্রি ওয়ার ব্রট ইন টু ইংল্যান্ড, দেন দ্য হিম গিভেন অ্যাবভ ইজ দ্য ফার্স্ট ভার্স অফ অল নেটিভ ইংলিশ সং। তার মানে হিম, হিম মানে কি বলতো, হিম বলতে কি কি বুঝি আমরা, আমরা ফার্স্ট ইয়ারে পেয়েছিলাম এই কথাটা, The creation of the world. রিলিজিয়াস সং। হ্যাঁ, রিলিজিয়াস সং, তাই তো, হ্যাঁ, কোরাস টাইপের রিলিজিয়াস প্রশংসা সং গাথা। হিম বলা হয়। তাহলে এই হিম তিনি লিখছেন আর কি, হ্যাঁ। দেখো, ক্যাডম্যান ইজ দ্য ফার্স্ট পয়েট টু হুম উই ক্যান গিভ আ ডেফিনিট নেম অ্যান্ড ডেট। তার মানে তার সম্পর্কে আমরা ডেফিনিট নাম এবং তার নাম আমরা ডেটটা পাচ্ছি, এর আগেরগুলো পাই না। দ্য ওয়ার্ডস ওয়ার রিটেন অ্যাবাউট 665 AD, তার মানে 665 খ্রিস্টাব্দে, অ্যান্ড আর ফাউন্ড কপিড অ্যাট দ্য এন্ড অফ আ মনুস্ক্রিপ্ট অফ বেডস এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি। মানে অধিকাংশ অ্যাংলো সেকশন পিরিয়ডের অধিকাংশ রাইটিংই আমরা কিন্তু এই বেডসের ওই ম্যানুস্ক্রিপ্টে পাবো, এক্লেসিয়াস্টিক্যাল হিস্ট্রি অফ ইংলিশ, হ্যাঁ, কি ইংলিশ লিটারেচার নাকি ইংলিশ পিপল, এই জায়গাতেই অধিকাংশ রাইটিংগুলো আমরা পাবো, হ্যাঁ, এখানে আমরা পাচ্ছি। তো লাইফ অফ ক্যাডমন, এই যে বলছে প্রথম ব্যক্তির যার লাইফ সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম, এইখানে আমরা একটু খেয়াল করব, হোয়াট লিটিল উই নো অফ ক্যাডমন। বলছে ক্যাডমন সম্পর্কে আমরা যা জানি তা হলো, তাকে কি বলা হয় দেখো, দ্য অ্যাংলো স্যাক্সন মিল্টন, এই কথাটা একটু দাগিয়ে রাখবা ব্রিফ কোশ্চেনের জন্য। তাহলে অ্যাংলো স্যাক্সন মিল্টন কাকে বলা হয়, and he is properly called, জন মিল্টনের নাম অনুসারে বলা হচ্ছে, ইজ টেকেন ফ্রম বেডস অ্যাকাউন্ট। তাহলে ওই যে বেডসের অ্যাকাউন্ট থেকে, মানে ভেনারেবল বেড যা লিখেছেন সেখান থেকেই আমরা পাচ্ছি যে তাকে কি বলা হচ্ছে, দ্য অ্যাংলো স্যাক্সন মিল্টন বলা হচ্ছে, তার উপর ভিত্তি করে। হি ইজ আ ফ্রি অ্যান্ড কনডেন্স ট্রান্সলেশন অফ বেড স্টোরি, এখানে স্টোরিটা বলা হয়েছে, এত আমাদের দরকার নেই, এই গল্প আমরা পড়বও না, মানে এর উপর ভিত্তি করে ক্যাডমন সম্পর্কে আমরা জেনেছি। এখন ক্যাডমন কি কি লিখেছেন সেই সম্পর্কে আমরা একটু দেখব। দ্য গ্রেটেস্ট ওয়ার্ক অ্যাট্রিবিউটেড টু ক্যাডমন ইজ দ্য সো কল্ড প্যারাফ্রেজ। তাহলে প্যারাফ্রেজ নামে তিনি একটা গল্প লিখেছিলেন। ইট ইজ দ্য স্টোরি অফ জেনেসিস, এক্সোডাস অ্যান্ড আ পার্ট অফ ড্যানিয়েল। দেখো এটাও কিন্তু বিবলিক্যাল, বাইবেলের আমরা ওল্ড টেস্টামেন্টে পড়ছিলাম না, ওই যে তোমার যখন উইলিয়াম ব্লেকের পড়াইছিলাম, নেমস অফ বুকস অফ দ্য ওল্ড টেস্টামেন্ট। দেখো ওল্ড টেস্টামেন্টের যে বইগুলো আছে তার ভিতরে যদি লিস্ট করা হয়, তাহলে দেখো তো নামগুলো আমরা পাচ্ছি কি, প্রথম নামটা কি, জেনেসিস, তারপর নামটা কি, এক্সোডাস। হ্যাঁ, তারপরে আরও আছে ভিতরে, যার ভিতর থেকে আরেকটা নাম নেওয়া হয়েছে, যার এখানে টোটাল আমাদের অনেকগুলো বই আছে। দেখো এখানে টোটাল, এখানে 66, হ্যাঁ, এরকম আর কি দেখানো হয়েছে। দেখো এখানে সব দেখা হচ্ছে। তো আমরা এখানে তিনি মেনলি ট্রান্সলেট করছেন কোনগুলো, স্টোরিটা হচ্ছে জেনেসিস, এক্সোডাস এবং আ পার্ট অফ ড্যানিয়েল, টোল্ড ইন গ্লোয়িং অ্যান্ড পোয়েটিক ল্যাঙ্গুয়েজ। তার মানে দেখো বাইবেল থেকে নেওয়া, উইথ আ পাওয়ার অফ ইনসাইট অ্যান্ড ইমাজিনেশন। তাহলে বাইবেল থেকে নিয়ে নিজস্ব ইনসাইট এবং ইমাজিনেশন ব্যবহার করে তিনি প্যারাফ্রেজে ওই গল্পগুলোকে দিয়েছেন। আমরা যেমন প্যারাফ্রেজ পড়ি না, কবিতার প্যারাফ্রেজ, তো এই বাইবেলের গল্পগুলোকে তিনি, বাইবেল যেহেতু একটু কাব্যিক ওয়েতে লেখা, তা ওটাকে তিনি কি করেছেন, গদ্য রূপ দিয়ে প্যারাফ্রেজ আকারে স্টোরি রিলেটেড তিনি দিয়ে দিয়েছেন। ঠিক আছে, এই তারপর দো উই হ্যাভ বেডস অ্যাসুরেন্স দ্যাট ক্যাডমন ট্রান্সফর্ম দ্য হোল কোর্স অফ বাইবেল হিস্ট্রি, দেখো, ইন টু মোস্ট ডিলাইটফুল পোয়েট্রি, নো ওয়ার্ক নন সার্টেনলি টু হ্যাভ ইত্যাদি ইত্যাদি, অত আমাদের দরকার নেই। তাহলে প্যারাফ্রেজটা কি সেটা আমরা জানলাম, এবং প্যারাফ্রেজটা কার লেখা, যদি পরীক্ষা আসে, ক্যাডমনের লেখা, তাই তো, ওকে। তারপরে এটুকু আমরা দেখবো না, ক্যাডমন সম্পর্কে যতটুকু জানার আমরা জেনে গেছি। এরপর হচ্ছে কিনেউলফ, এর নাম হচ্ছে কি, কাইনিউলফ বা কিনেউলফ ইত্যাদি ইত্যাদি। বলে হচ্ছে কিনেউলফ গ্রেটেস্ট অফ দ্য অ্যাংলো স্যাক্সন পয়েটস। আমি একটু সময় নিচ্ছি কিন্তু, হ্যাঁ, হয়তো অনেকের বিরক্তি লাগতেছে, তারপর হয়তো আমরা দেখি 15-20 মিনিটের মধ্যে, যেহেতু প্রথম দিকে একটু কথা বলা হয়েছে। এক্সেপ্টিং অনলি দ্য আননোন অথর অফ বিওলফ। বিওলফ হচ্ছে কি,
সবচেয়ে গ্রেট, তাই না? কিন্তু অ্যানোনিমাস রাইটিং, এখানে কোনো নাম ছিল না নাকি? তার পরবর্তী নাম সহ গ্রেস যেটা পয়েট, তিনি হচ্ছেন কিনেউলফ। উই নো ভেরি লিটিল, তার সম্পর্কে আমরা কম জানি বিশেষ করে। তো ইনি কী করলেন, দেখো ওয়ার্কস অফ কিনেউলফ, আমরা সরাসরি চলে যাব। দ্য অনলি সাইন্ড পোয়েমস অফ কিনেউলফ আর দ্য ক্রাইস্ট, দেখো জুলিয়ানা, ফেটস অফ দ্য অ্যাপোসল। অ্যাপোসল কারা? অ্যাপোসল হচ্ছে কি, ওই যে তার জিজাস ক্রাইস্টের ধর্ম প্রচারকদের অ্যাপোসল বলা হয়। হ্যাঁ, দেখো অটোমেটিক রিলিজন চলে আসতেছে। অ্যাপোসলস মিনিং, দেখো এই মিনিংগুলো না জানলে প্রবলেম হয়ে যাবে। দেখো ইস অফ দ্য 12 চিফ ডিসাইপলস অফ জিজাস ক্রাইস্ট, জিজাস ক্রাইস্টের 12 জন যে শিষ্য ছিল তার প্রত্যেককে কি বলা হয়? অ্যাপোসল বলা হয়, তাই তো? অ্যাপোসল বলা হয়, অ্যাপোসল বা ডিসাইপল, তাই তো? ডিসাইপল মানে শিষ্য বা সাহাবি যেটা আমরা বলে থাকি, বা প্রিচার। হ্যাঁ, তো তাই বলছে দ্য ফেটস অফ দ্য অ্যাপোসল, অ্যাপোসলদের ভাগ্যে কী হয়েছিল, তারা ধর্মপ্রচার করতে কী সমস্যার মধ্যে পড়েছিল, সেগুলো নিয়েও তিনি লিখছেন, কারণ সেই সময় যেহেতু ধর্মপ্রচার চলছিল। অ্যান্ড এলিন, এগুলো হচ্ছে তার লেখা, তাও আবার সাইন করা পয়েমস। হ্যাঁ, এখানে খুব একটা বেশি গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখো এই যে ফিনিক্স তিনি লিখছেন, হ্যাঁ ফিনিক্স। তিনি আরও লিখছেন আনসাইন পয়েমস অ্যাট্রিবিউট টু হিম অর হিজ স্কুল আর অ্যান্ড্রিয়াস, দ্য ফিনিক্স, দ্য ড্রিম অফ দ্য রুড, দ্য ডিসেন্ট ইন্টু হেল, দ্য ড্রিম অফ দ্য রুড, এটা অনেক সময় দেখা গেছে। দ্য ওয়ান্ডারার, এই যে আরেকটা ওয়ান্ডারার লেখা, অ্যান্ড সাম অফ দ্য রিডলস, তিনি কিছু রিডলও লিখছেন। হ্যাঁ, তো এইভাবে তিনি লিখেছেন। যা হোক, তার সবচেয়ে বলা হচ্ছে অফ অল দিস ওয়ার্ক দ্য মোস্ট ক্যারেক্টারিস্টিক ইজ আনডাউটেডলি দ্য ক্রাইস্ট, আর ডাইডাক্টিক পয়েম ইন 3 পার্টস। দ্য ফার্স্ট সেলিব্রেটেড দ্য নেটিভিটি, নেটিভিটি মানে কি জন্ম, যে জিজাস ক্রাইস্টের জন্ম। দ্য সেকেন্ড ইজ দ্য অ্যাক্সেশন, অ্যাক্সেশন মানে কি তার যে মৃত্যু পরবর্তী যে তিনি স্বর্গে চলে গেলেন, সে অ্যাক্সেশন। অ্যান্ড দ্য থার্ড হচ্ছে ডুমসডে মানে কিয়ামতের দিন। এই 3টা ভাগে তিনি কবিতাটা লিখছেন যে কেমন হবে। তো যাই হোক, এখানে তিনি যা লিখছেন ভালো কথা আমরা দেখলাম। তাহলে এই হচ্ছে আমাদের কিনেউলফের লেখা যে বইগুলো খেয়াল রাখবো, বইয়ের ভিতরে কী কী আছে আমাদের অত দেখার দরকার নেই। তাহলে নর্দাম্ব্রিয়ান লিটারেচারের আমরা 3 জন রাইটারের নাম পেলাম, তাই তো? নর্দাম্ব্রিয়ান লিটারেচার, তারপরে নর্দাম্ব্রিয়ান লিটারেচারটা কী হলো, ডিক্লাইন করা শুরু করলো। এরপর থেকে মেনলি কেন ডিক্লাইন হলো, পরবর্তী যে আমাদের অ্যাংলো নর্মান পিরিয়ড সেটা আসবে। কি বোঝা গেল? তাহলে নর্দাম্ব্রিয়ান লিটারেচার বা নর্দাম্ব্রিয়া বলতে কোন দেশের কোন শহরকে বোঝানো হচ্ছে, এবং সেখানে কীভাবে প্রতিষ্ঠা করা হলো, এবং কিভাবে আমরা 3 জন নাম পেলাম, এই সম্পর্কে কি একটা ধারণা এসেছে? জি স্যার। হ্যাঁ, এইভাবে মনে রাখবা, দেখবো যে তোমাদের এমনিতে ব্রিফ যেগুলো মেজর ফোকাস পয়েন্টে তুমি বুঝতে পারবা, যেগুলোই মেনলি ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, এবার হচ্ছে দ্য ডেক্লাইন অফ নর্দাম্ব্রিয়ান লিটারেচার, এবং যেগুলো আমি পড়াচ্ছি তোমরা একটু রিভিশন দিবা। হ্যাঁ, রিভিশন দিবা। আর আমি তো শর্ট নোট আকারে এমনি শর্ট একটা শিট দিব, সেখানেও এই মেন কথাগুলো থাকবে। তাহলে নর্দাম্ব্রিয়ান লিটারেচারে কী ঘটনা ঘটলো দেখো, এতদিন ধরে হ্যাঁ অনেক স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে, মোনাস্টারি প্রতিষ্ঠা করা হয়েছে, কিন্তু ঘটনাটা কী ঘটলো দেখো, দ্য সেম নর্দার্ন এনার্জি হুইচ হ্যাড বিল্ড আপ লার্নিং অ্যান্ড লিটারেচার সো র্যাপিডলি ইন নর্দাম্ব্রিয়া ওয়াজ ইনস্ট্রুমেন্টাল ইন পুলিং ইট ডাউন এগেইন। পুলিং ইট ডাউন মানে কি, আবার ধ্বংস হয়ে গেল ওই নর্দার্ন এনার্জি। তাহলে কি, যে নর্দার্ন এনার্জিটাকে তৈরি করেছিল সে নর্থ থেকে আবার মানুষের সেটাকে ধ্বংস করে ফেললো। নর্থ মানে কি, ওই যে তোমার জার্মানিক যে ট্রাইবগুলো, ওরা কোন দিকের বলো তো, পৃথিবীর কোন দিকে বলো তো, জার্মান বা নরওয়ে এদিকের মানুষগুলো কোন দিকের, ম্যাপের কোন দিকে জানো তো? হ্যাঁ, উত্তরে, তাই না? ম্যাপ কই, আচ্ছা ম্যাপ। তাহলে ওরাই এসে ইংল্যান্ডকে প্রতিষ্ঠা করলো, অ্যাংলো স্যাক্সন পিরিয়ড। এরাই এসে আবার করবে কি দেখো, আমরা এখন প্লেন উঠে পড়লাম, প্লেনে উঠে আমরা বাংলাদেশের উপর দিয়ে ছাপিয়ে ইন্ডিয়া পাকিস্তান এইগুলো করে জার্মানিতে চলে আসলাম। এই যে জার্মানি, ঠিক আছে তো? এই যে দেখো, এই যে নরওয়ে, তাই তো, আইসল্যান্ড, এই যে মানুষগুলো এরা কোত্থেকে আসছে, এই যে এরা এখানে এসে গেছে। হ্যাঁ, দেখো এই যে আয়ারল্যান্ডে, তাই না, 2টা দল এসেছিল ইংল্যান্ডে। একটা হচ্ছে সরাসরি তারা কি, এই যে দেখো ইটালি থেকে ফ্রান্সের মাধ্যমে তার ইংল্যান্ডে ঢুকছে, আরেক দল আয়ারল্যান্ডে ঢুকছে, সেই আয়ারল্যান্ডের মানুষ আবার ইংল্যান্ডে ঢুকছে ধর্মপ্রচারের জন্য, এবং 2 দল মিলে একটা তারা কেন্দ্র তৈরি করেছিল নর্দাম্ব্রিয়াতে। কিন্তু আবার এখানকার কিছু মানুষ গিয়ে ডেনিশ, নরওয়ে, এইখানকার যে হিংস্র মানুষগুলো তারা ঢুকে সেখানে করলো কি দেখো, টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য সেঞ্চুরি ইন হুইচ কিনেউল লিভড দ্য ডেনস সুয়েপ ডাউন অন দ্য ইংলিশ কোস্ট। ডেনস কারা, ওই যে ডেনের নাম আমরা ইয়াতে পেয়েছিলাম না, তোমার বিকল্পে পাইছিলাম না, ডেন। জি স্যার। হ্যাঁ, তো সেই ডেন মানুষরা
দেখো, হু আর দ্য ডেন্স ইন ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার ডেন্স কারা, কোথা থেকে এসেছে তারা, এরা কারা, কোথা থেকে এলো? না, কে বলছিল এই কথাটা? এরা কারা, কোথা থেকে এলো? হ্যাঁ, এই যে দেখো, ডেন্স ইংলিশ লিটারেচার ইনক্লুড, ও এখানে নামগুলো দিয়েছে শুধু। হ্যাঁ, আচ্ছা, ইন ইংলিশ হিস্ট্রি দিই, লিটারেচার দিলে শুধু ওখানকার স্যার কাদের বলছিল, কাদের? হ্যাঁ, এই যে দেখো, ডেন্স ওয়ার আ নর্থ জার্মানিক ট্রাইব হু ইনভেডেড অ্যান্ড সেটেল ইন ইংল্যান্ড ডিউরিং দ্য ভাইকিং এজ। দ্য টার্ম ডেন ইজ অফেন ইউজ টু রেফার টু ভাইকিংস ফ্রম ডেনমার্ক। হ্যাঁ, এই যে ডেনমার্ক, এই যে ডেনমার্ক থেকে আসা। হ্যাঁ, এই যে দেখো পাশাপাশি না, এই জন্য ডেন বলা হয়, এই দিক থেকে এসে তারা এসে তাকে ধ্বংস করে, তাহলে ডেনমার্ক। এবং আর কি বলা হচ্ছে, এবং বাট ডিউরিং দ্য মিডল এজেস ইন ইংল্যান্ড ইট কুড রেফার টু অ্যানি স্ক্যান্ডিনেভিয়ান। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বুঝছো কোনগুলো? উত্তরের এইখানে যে দেশগুলো আছে সেগুলো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি বলা হয়। এই যে আইসল্যান্ড, ফিনল্যান্ড, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ঠিক আছে তো, তারপরে ফিনল্যান্ড, এই এই দেশগুলোকে বলা হয়, বিশেষ করে বলা হয় 5টা দেশ আছে স্ক্যান্ডিনেভিয়ান দেশ বলা হয়। দেখো, তোমরা একটু ম্যাপ দেখবা। হ্যাঁ, হিস্ট্রি পড়তে হলে ম্যাপ সম্পর্কে একটু ধারণা রাখতে হবে, বিশেষ করে হিস্ট্রি। দেখো এই যে, হ্যাঁ, এছাড়াও রয়েছে আরও কয়েকটা দেশের নাম রয়েছে। এই দেখো, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, হ্যাঁ, এই জায়গার এই অংশের যে দেশ কয়টা, এইগুলোকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি। তার মানে স্ক্যান্ডিনেভিয়ান যে মানুষগুলোকেই তৎকালীন ডেন বলা হতো, উত্তর থেকে আসা। অ্যান্ড ওভারওয়েলড নর্দাম্ব্রিয়া, এবং নর্দাম্ব্রিয়াকে পুরো তারা ধ্বংস করে ফেললো। মোনাস্টারিজ অ্যান্ড স্কুল ওয়ার ডেস্ট্রয়েড, মোনাস্টারি স্কুলকে ডিস্ট্রয় করা হলো। স্কলার্স অ্যান্ড টিচার্স অ্যালাইক ওয়ার পুট টু দ্য শোর্ড, শোর্ড মানে কি হত্যা করা না, টিচার এবং স্কলার যারা ছিল সকলকে হত্যা করা হলো। অ্যান্ড লাইব্রেরিজ দ্যাট হ্যাড বিন গ্যাদার্ড লিভ বাই লিভ উইথ দ্য সয়েল অফ সেঞ্চুরিজ, মানে কি সেঞ্চুরির পর সেঞ্চুরি টয়েল, মানে পরিশ্রমের মাধ্যমে 1 পাতা 2 পাতা করে যেটা লাইব্রেরি গঠন করা হয়েছিল, সেগুলো কী করা হলো, আর স্ক্যাটার্ড টু দ্য ফোর উইন্ডস। ফোর উইন্ড মানে কি চারদিকে ছড়িয়ে দেওয়া হলো, মানে ধ্বংস করে ফেলা হলো। সো অল ট্রু নর্দাম্ব্রিয়ান লিটারেচার পেরিস্ট উইথ দ্য এক্সেপশন অফ আ ফিউ ফ্র্যাগমেন্টস, অ্যান্ড দ্যাট হুইচ নাও পজেস ইজ আ লার্জলি ট্রান্সলেশন ইন দ্য ডায়ালেক্ট অফ ওয়েস্ট সেকশনস। তাহলে ওয়েস্ট সেকশনটা পরবর্তী ট্রান্সলেট করেছে। তারপর নর্দাম্ব্রিয়া ধ্বংসর কারণে আমরা তৎকালীন সময়ে প্রতিষ্ঠিত যে সাহিত্যিক বিষয়গুলো সেগুলো সব ধ্বংস হয়ে যায়। কিন্তু পরবর্তীতে এই যে ডেনদের মাঝখানে একজন রাজা ছিলেন, দেখো, দ্য ট্রান্সলেশন ওয়াজ মেড বাই আলফ্রেড, কিং আলফ্রেড দ্য স্কলার। হ্যাঁ, আফটার হি হ্যাড ড্রিভেন ব্যাক দ্য ডেন্স, তিনি আবার এসে কী করলেন, এই ডেনদেরকে দেশ থেকে তাড়িয়ে বার করলেন। ইন অ্যান এফোর্ট টু প্রিজার্ভ দ্য আইডিয়ালস অ্যান্ড সিভিলাইজেশন দ্যাট হ্যাড বিন সো হার্ডলি ওন। উইথ দ্য কনকোয়েস্ট অফ নর্দাম্ব্রিয়া এন্ডস দ্য পোয়েটিক পিরিয়ড অফ অ্যাংলো স্যাকশন লিটারেচার। অ্যাংলো স্যাকশন কিন্তু শেষ। উইথ আলফ্রেড দ্য গ্রেট অফ ওয়েসেক্স আওয়ার প্রোজ লিটারেচার মেক্স আ বিগিনিং। তার মানে এখন থেকে আমাদের প্রোজ রাইটার শুরু হবে। তাহলে অ্যাংলো স্যাকশন একটা দেখলাম কি, প্যাগানিজমের ভাগ অ্যাংলো সেকশন, আর একটা দেখলাম কি নর্দাম্ব্রিয়ার ভাগ, যেটা হচ্ছে খ্রিস্টিয়ান কালচারে। তারপরে দেখব হচ্ছে কিং আলফ্রেডের পরবর্তীতে প্রোজ রাইটিংয়ের কাজ। তো আজকে এ পর্যন্ত রাখলাম, যে কিং আলফ্রেড থেকে আগামী দিন আমরা শুরু করব। ঠিক আছে, নর্দাম্ব্রিয়ার লিটারেচার আমরা শেষ করে ফেললাম। কিং আলফ্রেড থেকেই মোটামুটি এটা মানে শেষ হবে। তারপর যেহেতু এই যে শেষ, হ্যাঁ, আগামী দিনই আমরা অ্যাংলো নরমান পিরিয়ডটাও পড়ে ফেলবো। ঠিক আছে, জি স্যার। কালকের ক্লাসটা কি হবে? বলো। কালকের ক্লাসটা কি সকালে হবে? হ্যাঁ, সকালে হবে 9:30, এই 9:30, কালকে সকাল 9টায় তোমাদের ক্লাস হবে। আচ্ছা, স্যার 9টায় 10টায় দেন না স্যার? না 10টায় দিলে ওদিকে বেশি সময় হয়ে যাবে। হ্যাঁ, 10টা দিলে ওদিকে একটু দেরি হয়ে যাবে, 9টায় দিতে হচ্ছে। 9টা। স্যার ঘুমাইতে 7টা বাজেছে, এজন্য। হ্যাঁ, 7টার সময় আমি ক্লাস নিই জানো, 7:30 ফার্স্ট ইয়ারের। আর তুমি 9টার সময় ক্লাস নিচ্ছ, তাই তুমি ইয়া বোধ করছো, তাহলে হবে? তার আগে একটা ব্যাচ আছে। স্যার আমরাও তো গত বছর 7টায় ক্লাস করছিলাম। জি স্যার। অতএব মনে করলে কিছু, না মনে করলে কিছু না। হ্যাঁ, তুমি তারপরে ঘুম দিবা। যারা রেকর্ড ক্লাস করো নাই তারা আজকে রাতে ঘুমায় লাভ নাই। আচ্ছা, তো ঠিক আছে, তো তাহলে আজকে এ পর্যন্তই।